তাহলে দেখো, এর আগের দিন আমাদের এত অব্দি পড়া হয়ে গেছিল। তোমরা এক কাজ করো, যে মোমেন্টাম যেখানে আছে, এর আগের দিন আমি মোমেন্টাম কোন জায়গাটায় পড়ালাম, এর আগের দিন তো না, তার আগের দিন মনে হয় পড়িয়েছিলাম। এই যে এই জায়গাটায়, তাই তো? তোমরা এক কাজ করো, মোমেন্টামের না এখানটাতে না, এই যে এখানটাতে তোমরা এক কাজ করো, মোমেন্টামের ফর্মুলাটা লিখে রাখো, যে পি ইকুয়াল টু এম ভি। এই ফর্মুলাটা একটু লিখে রাখো, পি ইকুয়াল টু এম ভি, পেজ নাম্বার 104, আর কথা বলো না। এবার এটা ওয়ার্ডেও লিখে রাখো, যে মোমেন্টাম ইকুয়াল টু মাস মাল্টিপ্লাই ভেলোসিটি। পি ইকুয়াল টু এম ভি, পি মানে মোমেন্টাম, এম মানে মাস, ভি মানে ভেলোসিটি। এই ফর্মুলাটা আজকে একটু লাগবে আমাদের ম্যাথ করতে, হ্যাঁ। এইবার তোমরা আজকে, আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, স্যার নিউটনের ল গুলো নন কন্ট্যাক্ট ফোর্সের ক্ষেত্রেও কাজ হয় কিনা সেটা। অল্পই আছে যদিও ওটা। মনে করো ম্যাগনেট, এই যে ধরে নাও এইখানে এরকম একটা গাড়ি বানালাম ম্যাচ বক্স দিয়ে, এখানে আর একটা গাড়ি বানালাম ম্যাচ বক্স দিয়ে, এই গাড়ির উপরে ম্যাগনেট রাখা আছে। শুনছো অরজিৎ, এসছো? এই গাড়িটার উপরে কি রাখা আছে? এখানে একটা ম্যাগনেট রাখা আছে, আর এই এই গাড়িটাতেও এখানে একটা ম্যাগনেট রাখা আছে। এবার ম্যাগনেটের যদি আমি আনলাইক পোল, মানে এই দিকটা নর্থ পোল আর এই দিকটা যদি সাউথ পোল এরকম রাখি, তাহলে নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে, ইয়েস অর নো? এবার অ্যাট্রাক্ট করার জন্য তো দূর থেকেও অ্যাট্রাক্ট করতে পারে, ওদেরকে টাচ হতে হবে। তাহলে টাচ যদি না হয়, তাহলে সেই ফোর্সকে কি বলে? নন কন্ট্যাক্ট ফোর্স। যেরকম গ্র্যাভিটেশনাল ফোর্স, ওটাও একটা নন কন্ট্যাক্ট ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স হতে হলে কি আর্থকে, অবজেক্টকে টাচ করতে হয়, নাকি দূর থেকেও গ্র্যাভিটি দিয়ে টেনে নিতে পারে, তাই তো? তারপরে মনে করো এখানে মনে করো দুটো বেলুন আছে, দুটো বেলুনকেই মনে করো সিল্ক ক্লথ দিয়ে রাব করা। তাহলে সিল্ক ক্লথ দিয়ে রাব করলে বেলুন গুলোর সারফেসে পজিটিভ চার্জ হয়ে যায়। কি চার্জ হয়ে যায়? পজিটিভ চার্জ। এই বেলুনটারও এই সারফেসে পজিটিভ চার্জ, এই বেলুনটারও এই সারফেসে পজিটিভ চার্জ। এবার দুটো সেম চার্জ হলে পজিটিভ পজিটিভ কে কি করে? অ্যাট্রাক্ট করে না রিপিল করে? তখন দুই দিকে অ্যারো দেওয়া মানে কি রিপিল করছে। তাহলে স্যার এটাও তো নন কন্ট্যাক্ট ফোর্স, এখানেও তো বেলুনকে চাপ মানে ইয়ে হতে হচ্ছে না, টাচ হতে হচ্ছে না, অথচ বেলুন গুলো নিজেদেরকে রিপিল করছে। তাহলে এটাও স্যার এখানেও কি নিউটনের ল গুলো খাটবে? ইয়েস, এখানেও কিন্তু খাটবে। তো এখান থেকে বেশি না, মানে ছোটই একটা কোয়েশ্চেন দিবে, যে ডাজ ল অফ নিউটন, ডু লস অফ নিউটন অ্যাপ্লাইড অন নন কন্ট্যাক্ট ফোর্স? তুমি বলবা ইয়েস, গিভ এক্সাম্পল ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই যে বেলুনের ফোর্সটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এই যে এখান থেকে ব্র্যাকেট করো, তারপরে হচ্ছে দেখো এখানে লেখা আছে যে ইজ নিউটনস থার্ড ল অ্যাপ্লিকেবল অনলি ফর কন্ট্যাক্ট ফোর্স? নিউটনস থার্ড ল অ্যাপ্লাই টু অল টাইপ অফ ফোর্স, কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট, সব রকমের ফোর্স। এটার এক্সপেরিমেন্ট দুটো, এই যে ছোটই এক্সপেরিমেন্ট, খালি ফিগারে করে দেওয়া আছে, এইটুকুনি। আচ্ছা, এইবার দেখো এখানে একটা কোয়েশ্চেন, মনে করো এখানে একটা পেঁপে গাছ আছে। তোমরা সবাই বইয়ের ছবিটা দেখবা, ফিগার 6.33। এবার পেঁপে গাছ থেকে একটা পেঁপে মনে করো মাটিতে পড়ছে, ওটা কোন ফোর্সের জন্য পড়ছে? আর্থ কোন ফোর্স দিয়ে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অবজেক্টকে টানছে। তাহলে স্যার কথাটা হচ্ছে ব্যাপারটা, যে মনে করো এটা মনে করো আর্থ, এইটা মনে করো পাপায়া। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আর্থ যদি পাপায়াকে নিচের দিকে টানে, নিউটনের থার্ড ল অনুযায়ী পাপায়াও আর্থকে নিজের দিকে টানছে, হ্যাঁ কি না? নিউটনের থার্ড ল যদি এখানে অ্যাপ্লাই হয়,
হ্যাঁ, আসো। তাহলে তো দুজন দুজনকেই ফোর্স অ্যাপ্লাই করবে কি না? তাহলে স্যার পাপায়াটাই কেন আর্থের দিকে যাচ্ছে, আর্থটা কেন পাপায়ার দিকে যাচ্ছে না? কারণ আমরা কি জানি, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু কি, ভেলোসিটি। এম ভিও লিখতে পারো বা এম এ এও লিখতে পারি, অ্যাক্সিলারেশন। কিন্তু গ্র্যাভিটি হলে আমরা কেন যেন কি লিখবো, জি লিখবো, তাই তো? এইবার ধরে নাও আমি এটা প্রথমে আর্থের বের করছি, F1 মনে করো আর্থের ফোর্সটা বের করতে চাইছি, তাহলে আমাকে আর্থের মাস নিতে হবে, ইয়েস অর নো? তাহলে আর্থের মাস তো অনেক বেশি, ধরে নাও আমি বললাম আর্থের মাস, সাপোজ আমি বললাম 10 লাখ কিলো, 10 লাখ কেজি, মাল্টিপ্লাই 9.8, তাহলে ফোর্স কত বেশি হচ্ছে, যে 98, মনে করো 98 লাখ নিউটন, এরকম ধরনের একটা। কিন্তু আমি যদি পাপায়ার ফোর্সটা বের করি, F2 যদি বের করি, এবার এম ইন্টু জি যদি করি, তাহলে পাপায়ার মাস কি আর 10 লাখ কেজি হবে? পাপায়ার মাস ধরে নাও আমি বললাম 1 কেজি, কথা কথা 1 কেজি ইন্টু 9.8, তাহলে মানে ওর ফোর্স অফ অ্যাট্রাকশন কত, মাত্র 9.8 নিউটন। তাহলে দেখো আর্থ কতটা ফোর্স দিয়ে পাপায়াকে টানছে, আর পাপায়া কতটা ফোর্স দিয়ে আর্থকে টানছে। কেন? কারণ দুজনের দেখো কি আলাদা, মাস আলাদা, দুজনের কি আলাদা, মাস। আর্থের মাস অনেক বেশি, তাই আর্থের গ্র্যাভিটেশনাল পুল অনেক হাই হবে। পাপায়ার মাস অনেক কম, তাই পাপায়ার গ্র্যাভিটেশনাল পুল অনেক কম হবে। তাই এটাকে আর্থের রেসপেক্টে এটাকে নেগলেক্ট করা যায়, ইয়েস অর নো? কথা বলছো কেন, আমি কি বলছি শুনছো না? আর্থের রেসপেক্টে পাপায়ার ফোর্স অফ অ্যাট্রাকশনকে কি করা যায়, নেগলেক্ট করা যায়। তো এইটা একটা কোয়েশ্চেন তোমাকে দিবে যে, মনে করো আর্থ এন্ড ফ্লুইড অ্যাপ্লাই ইকুয়াল ফোর্স, আর্থ এন্ড ফ্লুইড অ্যাপ্লাই ইকুয়াল ফোর্স, যদি নিউটনের লটাকে আমরা মেনে চলি তাহলে অপোজিটও হবে। তাহলে দেন হোয়াই ডাজ দা ফ্রুট মুভ টুয়ার্ডস দা আর্থ, ফ্রুটটা কেন আর্থের দিকে যাচ্ছে, while the earth does not seem to move towards the fruit, আর্থ কেন ফ্রুটের দিকে যাচ্ছে না? আমি কি বললাম, আর্থের মাস অনেক বেশি, এখানে মাস দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে হবে, বুঝলা? মাস অফ আর্থ ইজ সো লার্জ অ্যাজ কম্পেয়ার টু দ্য ফ্রুট, যে অ্যাক্সিলারেশন অফ আর্থ কজড বাই দ্য ফোর্স ইজ এক্সট্রিমলি কজড বাই দ্য ফোর্স ইজ এক্সট্রিমলি স্মল। মানে ফ্রুট যেই অ্যাক্সিলারেশনটা হবে আর কি, সরি, মানে আর্থের রেসপেক্টে ফ্রুটের রেসপেক্টে আর্থের যে যদি কোনো অ্যাক্সিলারেশন হয়ও, ওটা খুবই স্মল, তো ওটাকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। দাস ইটস এফেক্ট অন আর্থ ইজ টু স্মল টু বি নোটিসড, তো ওটাকে আমরা অত নোটিস করব না বা ওটাকে নেগলেক্ট করব। এখানে অ্যাক্সিলারেশন দিয়ে ব্যাপারটা বোঝানো হয়েছে, আমি এফ দিয়ে বুঝালাম, তো এখানে এ দিয়ে বোঝানো হচ্ছে, ব্যাপার একই। আমি যদি এখানে ব্যাপারটাকে উল্টাও করে দিই, ব্যাপারটাকে যদি আমি উল্টা করেও বুঝাই, মানে বইয়ের রেসপেক্টে যদি বুঝাই, একই ব্যাপার দাঁড়াবে, কোনো আলাদা কিছু না। যে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাই তো? তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম, যদি এখানে এ রাখি তাহলে এমটা এইদিকে চলে যাবে কি না, তাহলে এমটা নিচে হয়ে যাবে। আবার এটা ধরে নাও আমি A1 বার করতে চাচ্ছি, মানে আর্থের বার করতে চাচ্ছি, মনে করো আর্থের বার করতে যাচ্ছি। অন্যদিকে যদি ফ্রুটেরটা বার করতে চাই, ফ্রুটের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম A2 মনে করো, এটা A1 এটা A2, তাহলে A2 ইকুয়াল টু, এটা M2 করে দিই, এটা M1 করে দিই, তাহলে এফ বাই M2 করে দিচ্ছি। তো এবার দেখো এখানে আমি কার মাস নিব, আর্থের মাস নিব, হ্যাঁ কি না? তাহলে আর্থের ধরে নাও ফোর্স আমি নিলাম 10, আর্থের মাস নিলাম আমি 10 লাখ, মনে করো 10⁹ নিলাম, 10⁹। তাহলে অ্যাক্সিলারেশন কত দাঁড়াচ্ছে,
10/10 মানে 1/10 হয়, ইয়েস অর নো? তাহলে 10⁻⁸ অনেক কম। উপরে মাইনাস মানে কি, 10⁻⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অনেক কম বলতে গেলে A1টা। কিন্তু A2টা ধরে নাও, এখানে এফ ধরে নাও আমি নিলাম 10 নিউটন। এফ কত নিলাম? 10 নিউটন। আর পাপায়ার মাস কত নিব? ধরে নাও পাপায়ার মাস নিলাম 2 কেজি। কথার কথা। তাহলে A2 কত দাঁড়াচ্ছে? 10 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাকে বলো যে 10⁻⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার বড়, নাকি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বড়? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অনেক বড়। 10⁻⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে জানো? 0.1 2 3 4 5 6 7 8, তারপরে 1, এত। পয়েন্টের পরে এতগুলা জিরো, তারপরে 1, এটা অনেক, 1-এর থেকেও অনেক ছোট। ইয়েস অর নো? এটা ভেরি লেস। কার এটা বের করলাম? আর্থের বের করলাম। আর্থের কি বের করলাম? এ মানে কি, অ্যাক্সিলারেশন বের করলাম। মানে আর্থ পেঁপেটার দিকে এগিয়ে যাচ্ছে কত অ্যাক্সিলারেশনে? এত কম অ্যাক্সিলারেশন। এটাকে নেগলেক্ট করা যেতে পারে, এটাকে ইকুয়াল টু তুমি জিরো ভাবতে পারো। বুঝলা কথাটা? কিন্তু ফ্রুটের অ্যাক্সিলারেশনটা দেখো, ফ্রুটের A2 মানে কি, ফ্রুটের অ্যাক্সিলারেশন কত? 5 মিটার পার সেকেন্ড। তার মানে ফ্রুটটা আর্থের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে। তো এইটাকে তুমি নোটিস করতে পারো। তাই এটাকে ভেরি লেস, যেহেতু এটাকে নেগলেক্ট করে দিচ্ছি, ইকুয়াল টু জিরো ভেবে নিচ্ছি। কি বোঝা গেল কথাটা? তাহলে ফ্রুট যখন আর্থের দিকে পড়ে, আর্থ ফ্রুটের দিকে কেন এগিয়ে যায় না? কারণ আর্থের মাস অনেক বেশি, তাই ওটার অ্যাক্সিলারেশন এক্সট্রিমলি স্মল। এই জন্য ওটাকে আমরা নোটিস করি না। আচ্ছা, তারপরে চলে আসো এক্সাম্পল 6.8। when a 0.1 kg bullet is fired from a 5 kg gun with a force of 2 নিউটন, then the gun recoils, মানে গানটা একটু পিছন দিকে চলে আসে। দেখেছো কখনো বন্দুক চালালে বন্দুক সহ পার্সনটাও পিছন দিকে চলে আসে একটু, একই না? সো হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অফ ইনিশিয়াল অ্যাক্সিলারেশনস অফ দ্য বুলেট এন্ড দ্য গান? ওদের ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কত হবে? তাহলে তুমি প্রথমে, এই যে দেখো, তুমি প্রথমে আহ গানের অ্যাক্সিলারেশন বের করে নাও। গানের অ্যাক্সিলারেশন, তো স্যার তোমার এখানে কি দেওয়া আছে? কেজি মানে কি, তোমাকে মাস দেওয়া আছে। বোঝা গেল? কেজি মানে কি, তোমাকে কি দেওয়া আছে? মাস দেওয়া আছে। আর নিউটন মানে কি, তোমাকে ফোর্স দেওয়া আছে। ফোর্স দেওয়া আছে। তোমাকে বার করতে বলেছে কি, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি হয়? এ হয়। তাহলে এম, এফ আর এ দিয়ে আমরা কোন ফর্মুলা জানি? এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলা আমরা জানি। এখান থেকে তোমাকে এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, এ বার করতে বলেছে, যে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, বুঝলো তো? তাহলে এ বার করতে হলে তোমাকে এমটা এই সাইডে নিয়ে আসতে হবে কি না? তাহলে এই সাইডে আসলে ওটা এফ এর নিচে চলে আসবে। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা পেয়ে গেলাম F/m। এইটা দিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে গানের অ্যাক্সিলারেশন A1 মনে করো F/m1 করে দিলাম। M1টা হচ্ছে গানের অ্যাক্সিলারেশন। তাহলে কত নিউটন দিচ্ছে? ফোর্স কত নিউটন দিচ্ছে? 2 নিউটন। তাহলে এফ এর জায়গায় লিখে দিলাম 2। আর গানের ওজন কত বলেছে? 5 কেজি। তাহলে নিচে লিখে দিলাম 5। তাহলে কত হচ্ছে? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কার বের করলাম? গানের অ্যাক্সিলারেশন বের করলাম। একই রকম ভাবে তুমি বুলেটের এবার অ্যাক্সিলারেশন বের করবে। কার বের করবো? বুলেটের অ্যাক্সিলারেশন বের করবো। তাহলে একই ফর্মুলা ইউজ করব, কিন্তু A2 নিয়ে নিচ্ছি। ফোর্স বাই মাস, বুলেটের মাস নিব। ফোর্স কত ছিল? 2 নিউটন। কিন্তু বুলেটের মাস কত দেওয়া আছে? বুলেটের মাস দেওয়া আছে 0.1 কেজি, একই না? তাহলে M2 এর জায়গায় কত লিখবো, বুঝতে পারছো তো? M2 এর জায়গায় কত লিখবো? 0.1। তাহলে পয়েন্ট উঠে গেল, উপরে জিরো চলে আসলো। তাহলে এটা কত হয়ে গেল? 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম ওদের ইনিশিয়াল অ্যাক্সিলারেশন। গানের পেয়ে গেলাম কত?
0.4, আর বুলেটের কত পেয়ে গেলাম 20। দেখো অ্যান্সার এটাই দেওয়া আছে। গানের অ্যাক্সিলারেশন কত পেয়েছি, এই যে দেখো গানের অ্যাক্সিলারেশন 0.4, আর বুলেটের অ্যাক্সিলারেশন কত পেলাম 20। মানে বোঝা গেল? নেক্সট, তাহলে এই যে এইখানে কিন্তু একটা কথা আছে, স্যার দুজনের ক্ষেত্রে সেম মাস, সেম ইয়ে ফোর্স অ্যাপ্লাই হলো, এই যে এখানে 2 নিউটন আছে কিনা, 2 নিউটনটা তো গানের উপরেও অ্যাপ্লাই হলো, আবার 2 নিউটন বুলেটেও অ্যাপ্লাই হলো, কিন্তু দুজনের অ্যাক্সিলারেশন আলাদা আলাদা কেন? কারণ দুজনের কি আলাদা, এগুলা কি, দুজনের মাস আলাদা। তো মাস দিয়ে হিসাব করলে একবার 5 দিয়ে ডিভাইড করছো, একবার 0.1 দিয়ে ডিভাইড করছো, একই ফোর্সকে দেখো, এটাও 2 নিউটন, এটাও 2 নিউটন, তাই তুমি 5 দিয়ে 2 কে ডিভাইড করলে আর 0.1 কে 2 দিয়ে ডিভাইড করলে কি একই রেজাল্ট আসবে নাকি না আলাদা আসবে? আলাদা আসবে। তাই এটা এই নোটে লেখা আছে যে একই ফোর্স হওয়া সত্ত্বেও অ্যাক্সিলারেশন কেন আলাদা হয়, কারণ ওদের কি আলাদা, মাস আলাদা জন্য। আর এটাও কিন্তু ওই আর্থের ক্ষেত্রেও এই একই ব্যাপারটা আসবে। ডান, এখানে প্রয়োগ করবেন কেন? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে 6.7, এটার হেডিংটা এখন তুমি কিছুই বুঝতে পারবে না, তুমি আগে আমার কথাটা শোনো মন দিয়ে। তুমি ইমাজিন করো এই দুটা বক্স স্পেসের মধ্যে আছে, কোথায় আছে, স্পেসের মধ্যে। তোমাকে ইমাজিন করতে বলেছে যে দুটো বক্স আছে, একটা বক্সের ওজন M1, ধরে নাও এটার M1, হ্যাঁ, আর একটা বক্সের ওজন M2, মনে করো এটা হচ্ছে M2। দুজনকে এই যে দেখো লেখা আছে কোথায় ইমাজিন করতে বলেছে, ফ্রিকশনলেস হরাইজন্টাল সারফেস। এবার ফ্রিকশনলেস হরাইজন্টাল সারফেস মানে তুমি ভাববা স্পেসের মধ্যে আছে, যেখানে কোনো ফ্রিকশন নেই, যেখানে জিনিসকে একবার ঠেললে ওটা হরাইজন্টাল লাইনে চলতেই থাকে, তো চলতেই থাকে, এইরকম ভাবে ইমাজিন করো জিনিসটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই দুটো বক্সকে একটা সুতো দিয়ে কানেক্ট করা আছে, বুঝা গেল? এবার বক্স ওয়ান এর উপরে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হলো, এফ ফোর্স অ্যাপ্লাই করা হলো। তাহলে এই দিকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় বক্সটা, এই বক্স ওয়ান এর উপরে, তাহলে যদি বক্স ওয়ান এর সাথে বক্স টু যদি লাগানো থাকে স্ট্রিং দিয়ে, তাহলে বক্স টু এর উপরেও এইদিকে ফোর্স অ্যাপ্লাই হবে। বুঝা গেল? এইবার আমার কথাটা শোনো। হুম। তুমি ইমাজিন করো দুটো বক্স সুতো দিয়ে লাগানো আছে, তুমি বক্স ওয়ানটাকে টানছো, তাহলে বক্স ওয়ানটাকে টানলে বক্স টু এও টান পড়বে কিনা, দুটো বক্সকে লাগানো আছে এরকম করে, তুমি বক্স ওয়ান কে এফ ফোর্স দিয়ে এইদিকে টানলে, তাহলে বক্স ওয়ান আর বক্স টু যদি সুতো দিয়ে লাগানো থাকে, তাহলে বক্স টু এরও এইদিকে টান পড়বে। এইবার দেখো, তুমি ইমাজিন করো বক্স ওয়ান যদি বক্স টু এর উপরে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী বক্স টু বক্স ওয়ান এর উপরে অপোজিট ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করবে কি করবে না? হুম, তাহলে এই রকম যদি কোনো ব্যাপার হয়, তাহলে মাঝখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে ওটাকে বলা হয় টেনশন। এই সুতোটার উপরে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে ওটাকে কি বলা হয় বললাম, টেনশন। এইটাকে এই সব কেসে টেনশনকে ইগনোর করতে হয়, টেনশনকে কি করতে হয় বললাম, ইগনোর করতে হয়। আর গোটা বক্স ওয়ান বক্স টু আর সুতো গোটাটাকে, এই যে দেখো ডটেড লাইন দেওয়া আছে কিনা, গোটাটাকে একটাই সিস্টেম ভাবতে হয়। আর এগুলো তাহলে তুমি যদি বক্স ওয়ান কে আলাদা ভাবো, বক্স টু কে আলাদা ভাবো, ওর মাঝখানের সুতোটাকে যদি আলাদা করে ভাবো, তাহলে বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যাবে। স্যার তাহলে গোটাটাকে কি কি হিসেবে মানে কনসিডার করতে বলেছি, একটা সিস্টেম হিসেবে কনসিডার করতে বলেছে। মানে তুমি এখানে টেনশনকে ইগনোর করে দাও, তুমি এটা ইগনোর করে দাও যে যদি বক্স ওয়ান এর উপরে এইদিকে ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে ওই বক্স ওয়ানও আবার বক্স টু কে এইদিকে টানবে, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী বক্স টু আবার বক্স ওয়ান কেও এইদিকে টানবে। এই জিনিসটা মাঝখানে ইগনোর করতে বলেছে।
এটা স্যার কিসে হেল্প করবে? কমপ্লেক্স মেশিন বানানোর ক্ষেত্রে এগুলা হেল্প করবে। কমপ্লেক্স মেশিন বানানোর ক্ষেত্রে যদি আমরা সবগুলোকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করি তাহলে হয়ে গেছে আর ওই মেশিন বানানো। বুঝতে পারলে আমার কথাটা? তো কমপ্লেক্স মেশিন বানানোর ক্ষেত্রে গোটা ব্যাপারটাকে অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে কনসিডার করতে হবে। তোমাকে এখানে যদি কাউন্ট করতেই হয় তোমাকে শুধু এই এফটাকে নিতে হবে। ভাবতে হবে কি বক্স ওয়ান এর উপরে যদি এফ ফোর্স অ্যাপ্লাই হয়, বক্স টু এর উপরে একসাথেই এফ ফোর্সও অ্যাপ্লাই হচ্ছে। ওই মাঝখানের টেনশন ব্যাপারটাকে কি করতে বললাম তোমাকে? ইগনোর করতে বললাম। তাহলে এই ব্যাপারটাই দেখো এখানে লেখা আছে ভালো করে, যে আনটিল ইউ স্টাডিড থ্রি লস অফ নিউটন অ্যাজ পার সিঙ্গেল, নিউটনের ল গুলো আমরা সিঙ্গেল অবজেক্টের উপরে এতদিন পড়েছি, কিন্তু দিস লস অ্যালাউড ইউ টু প্রেডিক্ট দ্য পজিশন অফ এ পজিশন এন্ড ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট অ্যাজ ফোর্স অ্যাক্ট অন ইট, বাট ক্যান উই অ্যাপ্লাই দিস ল টু টু অর মোর অবজেক্টস কানেক্টেড টুগেদার? যেমন এখানে কটা অবজেক্ট আছে, এই পিকচারে কটা অবজেক্ট আছে বলো? দুটো, বক্স ওয়ান আর বক্স টু। আর তারা কানেক্টেড টু ইচ আদার, তো সেই ক্ষেত্রে কি নিউটনের ল গুলো কি অ্যাপ্লাই হবে? হবে, কিন্তু অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে তোমাকে কনসিডার করবে। তো এখান থেকে দেখো কি লেখা আছে, যে কনসিডার টু বক্সেস M1 M2 যারা কিনা ফ্রিকশনলেস হরাইজন্টাল সারফেসে আছে, আর ওদেরকে কি করা আছে? কানেক্টেড বাই এ স্ট্রিং। তো এবার মনে করো এফ ফোর্স দিয়ে তুমি বক্স ওয়ান কে টানলা, কোন দিকে? রাইট সাইডে টানলা। তাহলে বক্স ওয়ান বক্স টু কেও টানবে রাইট সাইডে, যেহেতু ওরা স্ট্রিং দিয়ে কানেক্টেড আছে। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী যদি বক্স ওয়ান বক্স টু কে এই দিকে টানে, তাহলে বক্স টু আবার সেম আর অপোজিট ডাইরেকশনে বক্স ওয়ান কেও টানবে কিনা, যেটাকে কি বলা হয়েছে বললাম? টেনশন। তো বক্স টু অ্যাপ্লাইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ভায়া দ্য স্ট্রিং অন বক্স ওয়ান, we call this force tension bracketed T. So on box 1, the force F act to the right, while the tension force T acts to the left. তার মানে ফোর্স এই দিকে কাজ করছে, টেনশন আবার এই দিকে কাজ করছে, বলছে উল্টা দিকে। তো on box 2, the tension force T acts on the right. So how can we find the acceleration of each box? তাহলে তুমি বক্স 1 এর a কিভাবে বার করবা, বক্স 2 এর a কিভাবে বার করবা? ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? তো সেক্ষেত্রে তোমাকে কি কোন অ্যাপ্রোচ নিতে বলেছে? ওয়ান অ্যাপ্রোচ ইজ টু ক্যালকুলেট দা নেট ফোর্স অন ইচ বক্স বাই বক্স সেপারেটলি and then use Newton's second law to find acceleration. এটা একটা হতে পারে, কিন্তু এটা আমরা এই ক্লাসে করব না। এইটা আমরা সেকেন্ড অ্যাপ্রোচটা নিব, সিম্পলার অ্যাপ্রোচটা নিব। সিম্পলার অ্যাপ্রোচটা কি বলেছে? কনসিডার দ্য টু বক্সেস এন্ড দ্য স্ট্রিং অ্যাজ এ হোল সিস্টেম, সিঙ্গেল সিস্টেম। দিস অ্যাপ্রোচ দ্য ফোর্স উইদিন এ সিস্টেম, মানে ইন্টারনাল ফোর্স। বলো, এই দুটো বক্সের মধ্যে ইন্টারনাল ফোর্সটার নাম যেন কি ছিল? টেনশন। ওটাকে কি করতে বলেছে? ইগনোর করতে বলেছে। নিড নট টু বি কনসিডার্ড মানে কি? ইগনোর করা। অ্যান্ড অনলি ফোর্স দ্যাট অ্যাক্ট ফ্রম আউটসাইড, এই যে আউটসাইড থেকে কোন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে শুধু এটা, এটাকে শুধু নিতে বলেছে। এক্সটার্নাল ফোর্স এটাকে নিতে বলেছে। সো ইন আওয়ার কেসেস আমরা কোনটাকে ইগনোর করব? দেখো, টেনশন টি কে, হ্যাঁ, এইটাকে আমরা নিব না। টি অ্যাক্টিং অন বোথ বক্সেস ইন দা ইন্টারনাল ফোর্স while the force F in the external force. Thus using Newton's second law, the acceleration of the system আমরা এখনই করলাম না, a equal to f by m, yes or no? কিন্তু এখানে m তো আর একটা অবজেক্ট না, m তো দুটো অবজেক্ট, বক্স ওয়ান এর মাস আবার প্লাস বক্স টু এর মাস। কিন্তু এখানে কোথাও কি আমরা টি ফর্মুলাটা নিয়েছি? টি কি এখানে কোথাও রাখা আছে? না। তাই এইভাবে আমরা করব। যদি আমাদেরকে কোনো দুটো অবজেক্ট তিনটা অবজেক্ট একসাথে স্ট্রিং দিয়ে লাগানো বা কানেক্টেড যদি থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। a ইকুয়াল টু এফ বাই, একটা অবজেক্ট হলে শুধু m, দুটা অবজেক্ট হলে m1 m2, তিনটা অবজেক্ট হলে m1 m2 m3, এরকম করব। তাহলে এটা এত অব্দি একটা ব্র্যাকেট করে দেওয়া। তাহলে এবার কি বুঝতে পারলা তো জিনিসটা? না বুঝতে পারলে বলো। তাহলে এবার চলে আসি আমরা হচ্ছে এই সেম ব্যাপারটার মধ্যেও আরো অনেক ফোর্স আছে। এবার যদি তুমি
গ্র্যাভিটি নাও, তাহলে তো আবার নিচের দিকেও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ইয়েস অর নো? m1 + m2 বা ইন মাল্টিপ্লাই জি, জি মানে কি আবার গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার যদি নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে নিউটনের ল অনুযায়ী আবার উপরের দিকেও সেম অ্যান্ড ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই হবে, যেটাকে কি বলে নর্মাল ফোর্স, থাকি না? তাহলে বক্স 1 এর জন্য আলাদা নর্মাল ফোর্স, বক্স 2 এর জন্য আলাদা নর্মাল ফোর্স, এগুলা কিন্তু চলে আসবে। তো এটা জাস্ট রেডি টু গো বিয়ন্ড, মানে কি যে তোমার পড়ার বাইরে কিছু একটু এক্সট্রা দেওয়া আছে। এটা কোনো ম্যাথ না, এটা একটা ফ্যাক্ট দেওয়া আছে যে শুধু যে বাইরের ফোর্স আর মাঝখানে যে টেনশন ক্রিয়েট হচ্ছে তা না, গ্র্যাভিটেশনাল ফোর্স নিলে ওটাও কাউন্ট হবে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স নিলে নর্মালও কাউন্ট হবে। এইটা আর একটা দেওয়া আছে, এটা পড়ে রাখবে। এবার এখানে কি বলেছে যে তুমি যদি তোমার বডিকে অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে ভাবো, তো তোমার বডির পার্ট গুলো ধরে নাও এই যে বক্স 1 আর বক্স 2 এর মাঝখানে যে স্ট্রিং আছে তার মতো কানেক্টেড আছে কিনা। ধরে নাও এটা তোমার মাথা, এটা তোমার বডি, তাহলে মাথার বডি কানেক্টেড কিনা, বা এটা তোমার বডি, এটা তোমার পা। বুঝতে পারছো আমার কথাটা? তো আমরা যখন ওয়াকিং করব, তাহলে পায়ের মুভমেন্ট, হাতের মুভমেন্ট, মাথার মুভমেন্ট, বডির মুভমেন্ট কি আলাদা আলাদা ভাবে কাউন্ট করব, নাকি অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে কাউন্ট করব? অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে কাউন্ট করব। সো while walking your arms and legs move in a complex manner, প্রত্যেকের আলাদা আলাদা ধরনের মুভমেন্ট ধরে নাও। সো ইয়েট ইওর ওভারঅল মোশন কোন দিকে হবে? সব সময় সামনের দিকে হবে। আর আমরা গোটা বডিটাকে কি হিসেবে কনসিডার করব? সিঙ্গেল অবজেক্ট হিসেবে কনসিডার করব। তো সেই জন্য এই ব্যাপারগুলো অনেক কমপ্লেক্স জিনিসকেও এখানে কি করে দেয়, সিম্পল করে দেয়। অনেক কমপ্লেক্স মেশিনকে বা কমপ্লেক্স টপিককে সিম্পল করে দেয় যদি আমরা আলাদা আলাদা ভাবে না নিয়ে অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে কাউন্ট করি। কিচ্ছু ছাড়বা না কিন্তু, সব পড়বা এখান থেকে। আচ্ছা, নেক্সট চলে আসো। Using a horizontal force, if a table is moved across the floor at a consider constant velocity, how much is the frictional force exerted by the floor on the table? দেখো আমি, সবাই কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। কোয়েশ্চেনটাতে কি বলেছে? Using a horizontal force, if a table is moved across the floor at a constant velocity, মনে করো এরকম একটা, যারা কোয়েশ্চেনই বুঝতে পারছো না তারা কিন্তু গেলা, বলে দিলাম। একটা এরকম মনে করো সারফেস আছে, ওই সারফেসের উপরে এরকম একটা বক্স রাখা আছে, হ্যাঁ। বক্সটা মনে করো কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। কনস্ট্যান্ট ভেলোসিটি ধরে নাও আমি বললাম 10 মিটার পার সেকেন্ড, এই স্পিডে চলছে। ভেলোসিটি মানে স্পিড, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। কনস্ট্যান্ট ভেলোসিটি কথাটার মানে কি, স্পিডটা কি চেঞ্জ হচ্ছে নাকি চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না, ও সেম স্পিডেই চলছে। এবার নিশ্চয়ই তার মানে এর এর উপরে কেউ ফোর্স অ্যাপ্লাই করেছে। ধরে নাও এই দিক থেকে কেউ ধাক্কা দিচ্ছে, কত ফোর্স অ্যাপ্লাই করেছে? এফ ফোর্স অ্যাপ্লাই করেছে। বুঝা গেল ব্যাপারটা? তো এবার বলেছে হাউ মাচ ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স এক্সার্টেড বাই দ্য ফ্লোর অন দ্য টেবিল। তাহলে ওর মুভমেন্ট যদি এই দিকে হয়, ফ্রিকশনাল ফোর্স তার অপোজিট সাইডে হবে, ইয়েস অর নো? তাহলে তোমাকে ফ্রিকশনাল ফোর্সটা বার করতে বলেছে। কিভাবে করব? নিউটনের থার্ড ল অনুযায়ী আমরা কি জানি, এর মাসটা ধরে নাও এম, এফ ইকুয়াল টু এম এ, হয় কি না? এবার এ মানে কি অ্যাক্সিলারেশন, এ মানে কি বলেছে অ্যাক্সিলারেশন, কিন্তু অবজেক্টটা অ্যাক্সিলারেশনে আছে না কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে কি না? ওর কি স্পিড বাড়ছে নাকি? স্পিড তো একই আছে। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি থাকে তার মানে অ্যাক্সিলারেশন জিরো। তাহলে জিরো হলে এফ ইকুয়াল টু এম ইন্টু জিরো হয়ে গেল কিনা? তাহলে কত ফোর্স অ্যাপ্লাই হলো? জিরো ফোর্স অ্যাপ্লাই হলো। যদি জিরো ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে ফ্রিকশনাল ফোর্সও কত হবে? এই ফোর্সের মতো সেম টু সেম হবে। তাহলে এটার অ্যান্সার লিখে দাও। না, দাঁড়াও। আমরা জানি হচ্ছে, আমরা আমরা কি জিরোটা হয়ে গেল তোমার নেট ফোর্স, তাই তো? এবার আমাকে বলো নেট ফোর্সের ফর্মুলা কি? নেট ফোর্স ইকুয়াল টু, যদি
অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশনাল ফোর্স, ইয়েস অর নো? নেট ফোর্স ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স, শুনে নাও, মাইনাস কি করতে হয়, ফ্রিকশনাল ফোর্স করতে হয়। এবার নেট ফোর্স আমাদের কত বেরোলো, 0 বেরোলো, 0। তাহলে 0 ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশনাল ফোর্স। তাহলে বলো তো, মাইনাস ফ্রিকশনাল ফোর্স কে আমরা যদি এই দিকে নিয়ে চলে আসি তাহলে ওটা প্লাস ফ্রিকশনাল ফোর্স হয়ে গেল কিনা? তাহলে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, অ্যাপ্লাইড ফোর্স। যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ততটাই ফ্রিকশনাল ফোর্স, এফ মনে করো ফ্রিকশনাল ফোর্স। হয়ে গেল, এটাই করে নাও তোমরা, এই যে এখান থেকে এত অবধি করবা, ফটাফট লিখে নাও। ব্যাপারটা হচ্ছে যে এখানে তো প্রুফ করে দিলাম যেহেতু কোনো অ্যাক্সিলারেশন নেই, তাই ফ্রিকশনাল ফোর্সটা অ্যাপ্লাইড ফোর্সের সাথে সমান সমান হবে, ইকুয়াল হবে। কিন্তু ডাইরেকশন কোন দিকে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই দিকে, কিন্তু ফ্রিকশন কোন দিকে হয়, তার অপোজিটে হয়। তাহলে লিখে দাও যে লাস্ট লাইনটা মানে আমাদের মেন অ্যান্সারটা, হেন্স ফ্রিকশনাল ফোর্স is equal to applied force but in opposite direction, ওই একদম এখানে আসো তো, জিন্দেগিতে আর ওখানে বলবো না, তুমি এখানে বলবে এখন থেকে, বাট ইন অপোজিট ডাইরেকশন। হয়ে গেছে, হয়ে গেল। নাও নেক্সট চলে আসো, লিখছো এটা? কেন না দেখতে পাওয়ার কি আছে, তাড়াতাড়ি পড়ে নাও। হেন্স এতক্ষণ ধরে লেখাচ্ছি আমি, এতক্ষণও লেখা হয় না তোমার, লেখো তাড়াতাড়ি। Hence frictional force is equal to applied force but in opposite direction. Done? Next চলে আসি 2 নাম্বার, ফলে বল মুভিং অন এ স্মুথ ফ্রিকশনলেস সারফেস। এবার আমাকে বলো, আজকে শিখালাম স্মুথ ফ্রিকশনলেস সারফেস মানে তুমি ভাববা অবজেক্টটা কোথায় আছে, স্পেসে আছে, স্পেস, ভাববা স্পেসে আছে, লিখতে হবে না, তুমি মনে রাখবা খালি। তো বলেছে যে যদি একটা বল এরকম স্পেসে থাকে তাহলে কোন স্টেটমেন্টটা ঠিক, যে if no net force is applied on the ball, the velocity of the ball will remain the same, increase or decrease। তাহলে আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি ওর ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, তাহলে রিমেইনস দ্য সেম হচ্ছে 1 নাম্বারটার কারেক্ট অপশন। 2 নাম্বার, যদি বলটা যেই দিকে মুভ করছে, এই যে দেখো বলটা মনে করো এই দিকে মুভ করছে, তুমি এই দিক থেকে উল্টা আরো ধাক্কা দিলে এবার, তাহলে বলের স্পিডটা বেড়ে যাবে কিনা? তো ইফ নেট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দা বল ইন দা ডাইরেকশন অফ ইটস মোশন, মানে বলটা যেই দিকে মুভ করছে মোশনে আছে সেই দিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, ভেলোসিটি কি হবে, বেড়ে যাবে, ইনক্রিজ হবে। কিন্তু বলটা যদি এই দিকে যায়, কিন্তু তুমি যদি উল্টা দিকে বলটাকে টানো তাহলে বলটা কি হয়ে যাবে, স্পিডটা কমে যাবে কিনা? তাহলে ইফ এ নেট ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দা বল ইন এ ডাইরেকশন অপোজিট টু দা ডাইরেকশন অফ ইটস মোশন, দেন দা ভেলোসিটি কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। তাহলে 3 নাম্বারটার অ্যান্সার হবে ডিক্রিজ হয়ে যাওয়াটা। অনেকটা ফ্রিকশন হিসেবে ভাবতে পারো, কিন্তু এখানে তোমাকে আগেই কোশ্চেনে বলা দেওয়া আছে ফ্রিকশন লেস, তার মানে অন্য কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মনে করো পুলিং ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার 3 নাম্বার চলে আসো, টু ব্লক পি এন্ড কিউ অন এ স্মুথ হরাইজন্টাল সারফেস, মানে ভাববা স্পেসের মধ্যে আছে, as shown in figure 6.36a and figure 6.36b, মানে এ আর বি নাম্বারের মতো করে ভাবো।
Two forces of magnitude 4 Newton and 5 Newton are acting in opposite direction of block P while Q is moving with a constant velocity. তাহলে তোমাকে বলেছে যে এটার ক্ষেত্রে কোন অপশনটা ঠিক। তাহলে দেখো, পি এর উপরে এই দিক থেকে 5 নিউটন হচ্ছে, এই দিক থেকে 4 নিউটন হচ্ছে। তাহলে নেট ফোর্স বার করতে হলে আমরা কি বের করি, মাইনাস করি কিনা অপোজিট ডাইরেকশনে হলে। তাহলে নেট ফোর্স কত, 5 - 4 = 1 নিউটন। কিন্তু এবার কোন দিকে জোর বেশি লাগানো হচ্ছে, এই দিকে। তাহলে অবজেক্টটার মুভমেন্টটাও কোন দিকে হবে, এই দিকেই হবে। তার মানে 1 নিউটন ইন দা রাইট সাইড। বুঝা গেল কথাটা? এবার কিউ বলেছে, কিউ এর কোন রকমের ফোর্সের কথা বলেনি, কিউটা বলেছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0। অ্যাক্সিলারেশন যদি 0 হয় তাহলে এফ ইকুয়াল টু এম এ তে যদি আমরা এর ভ্যালু 0 বসাই, এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এফ এর ভ্যালু কত আসলো, 0 আসলো। তার মানে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওর মধ্যে, 0 ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কিউ এর উপরে কোন রকমের ফোর্স অ্যাপ্লাই, নেট ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে এখানে, 0 অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কোনটা কারেক্ট অপশন হচ্ছে, পি এক্সপিরিয়েন্সেস এ নেট ফোর্স। ঠিক আছে, পি এর উপরে নেট ফোর্স কত অ্যাপ্লাই হলো, 1 নিউটন। আর কিউ ডাজ নট এক্সপিরিয়েন্স এ নেট ফোর্স, কিউ এর উপরে কি কোনো নেট ফোর্স অ্যাপ্লাই হলো না। তাহলে এই অপশন 1 নাম্বারটাই ঠিক হয়ে গেল। বাকিগুলো দেখো, বাকিগুলো কিন্তু ভুল আছে। পি ডাজ নট এক্সপিরিয়েন্স এ নেট ফোর্স, এটা তো ভুল হয়ে গেল না, যে পি এর উপরে এক ফোঁটাও ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু এখানে তো আমরা বের করলাম 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তারপরে বলেছে বোথ পি এন্ড কিউ এক্সপিরিয়েন্স এর নেট ফোর্স, না কিউ এর উপরে কোনো হচ্ছে না। আর বলেছে 4 নম্বরে বলেছে পি আর কিউ কারোর উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, না এটা ভুল, পি এর উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। কে বুঝতে পারলে না বলো। এফ ইকুয়াল টু এম এ, এইটা মনে রাখবা, এফ ইকুয়াল টু এম এ যে ফর্মুলাটা আছে। ডান। নেক্সট চলে আসি আমরা, while practicing for a snake boat race, Velamkalli in Kerala, 100 oarsmen are rowing a boat together. Out of these, 95 row backward to propel the boat forward, but by mistake, 5 oarsmen row in the opposite direction. If each oarsman apply a horizontal force 200 Newton, what is the net force on the snake boat? Very easy. বলেছে যে 100 জন মিলে বোট রেস করছে। তো ওই নৌকার মধ্যে 100 জন আছে, ওরা এখন নৌকাটাকে রোয়িং করবে, চালাবে। তো ওই 100 জনের মধ্যে 95 জন সামনের দিকে ঠেলছে, কিন্তু ভুল করে 5 জন পিছন দিকে ঠেলছে বলছে। তাহলে নেট ফোর্স কত হচ্ছে ওটা বের করবো আমরা। এবার দেখো, মনে করো ইমাজিন করো এটা হচ্ছে ওই বোটটা। তাহলে এই বোটের মধ্যে 100 জন বসে আছে, এবার 95 জন সামনের দিকে ঠেলছে, কিন্তু 5 জন ভুল করে কোন দিকে ঠেলছে, ওরা ভাবছে উল্টা দিকের রেস, ওরা উল্টা দিকে ঠেলছে। তাহলে প্রত্যেকে কত নিউটন করে ফোর্স অ্যাপ্লাই করছে বলেছে, 200। তাহলে একজন যদি 200 করে তাহলে 95 জন কত করবে, 95 মাল্টিপ্লাই 200। আর একজন যদি 200 করে তাহলে 5 জন কত ফোর্স অ্যাপ্লাই করবে, 5 × 200। ইয়েস অর নো? এবার বলো আমাকে, অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই হলে নেট ফোর্স বার করার জন্য আমরা কি যেন করি, মাইনাস করি। তাহলে মাইনাস করলে দেখো তো, এখান থেকে 200, এখান থেকে 200 কমন চলে যায়। তাহলে ব্র্যাকেটে কি থাকলো, 95 - 5। তাহলে 200 মাল্টিপ্লাই কত হচ্ছে, 90, টোটাল কত হলো 18000। এত নিউটন নেট ফোর্স হয়ে গেল তোমার ম্যাথ। কে বুঝতে পারলো না বলো। নেট ফোর্স তো বের করতে হলে কি করতে হবে, অপোজিট ডাইরেকশনে হলে মাইনাস করতে হবে। ওকে, ডান।
5 নম্বরটা দেখো, when a net force act on an object we observe that the object accelerates। ধরো না এইদিকে দেখো, এইদিকে মনে করো একটা, এখানে মনে করো একটা অবজেক্ট আছে, এই দিক থেকে তুমি 5 নিউটন দিচ্ছ। 5 নিউটন কোন দিকে দিচ্ছ? রাইট সাইডে দিচ্ছ, তাই তো? আর এই দিক থেকে মনে করো 4 নিউটন দিচ্ছ। 4 নিউটন কোন দিকে দিচ্ছ? লেফট সাইডে দিচ্ছ। তাহলে ওভারঅল ফোর্স, নেট ফোর্স কত হলো? 5 - 4 = 1 নিউটন। এবার কার জোর বেশি, রাইট সাইডে বেশি না লেফট সাইডে বেশি? রাইট সাইডে। তাহলে বাক্সটাও রাইট সাইডেই মুভ করবে কিনা? তাহলে 1 নিউটন টু দা রাইট সাইড হলো। তাহলে নেট ফোর্স অবজেক্টটা কি হবে? ইন দা ডাইরেকশন অফ ফোর্স উইথ অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু দা ফোর্স অ্যাক্টিং অন দা অবজেক্ট। এই 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট অপশন। অবজেক্টটার মোশন কোন দিকে হবে? ডাইরেকশন অফ দা ফোর্সের দিকে হবে, যে বেশি তার দিকে হবে। আর অ্যাক্সিলারেশন কি হবে? যে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু দা ফোর্স অ্যাক্টিং অন দা অবজেক্ট, মানে যতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ততটা অ্যাক্সিলারেশন হবে। এই যে এফ ইকুয়াল টু এম এ, তাহলে আমাকে বলো তো এইদিকে এ যদি আমরা, সরি, আমরা যদি এফ বাড়াই তাহলে এম ও বাড়বে, ইয়েস অর নো? তাহলে প্রপোর্শনাল হলো। তাহলে এটা কারেক্ট অপশন হচ্ছে 4 নাম্বারটা। বুঝলা না? ডাইরেকশন অফ বলেছে যে অবজেক্টটা কোন দিকে অ্যাক্সিলারেট হবে, যেই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার দিকে হবে। আর অ্যাক্সিলারেশন কিসের সাথে প্রপোর্শনাল? যত ফোর্স দিবা তার তত বেশি অ্যাক্সিলারেশন হবে কিনা বলো? তুমি যত জোরে ধাক্কা দিবা, ফোর্স মানে ধরে নাও ধাক্কা, তুমি যত জোরে ধাক্কা দিবা অ্যাক্সিলারেশন তত জোরে হবে। ধরে নাও তুমি যদি 5 ধাক্কা দাও তাহলে অ্যাক্সিলারেশন 5 হবে। যদি তুমি 10 ধাক্কা দাও তাহলে অ্যাক্সিলারেশন 10 হবে। বুঝতে পারছো? যদি তুমি 15 ধাক্কা দাও, 15 মানে ফোর্স দাও, তাহলে অ্যাক্সিলারেশন ধরো 15 হবে। তাহলে এটাও যদি বাড়াই, মানে ফোর্স যদি বাড়াই, তাহলে দেখো অ্যাক্সিলারেশনও তো বাড়ছে না। তাহলে প্রপোর্শনাল মানে কি? এটা বাড়লে ওটাও বাড়বে। আর ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? এটা বাড়লে ওটা কমবে। তা কি হয়, ফোর্স যত জোরে ধাক্কা দিবে অ্যাক্সিলারেশন তত বাড়বে। তাই এটা প্রপোর্শনাল হবে কিন্তু। হ্যাঁ, স্টিল ডাউট থাকলে বলবা কিন্তু। নেক্সট চলে আসো হচ্ছে 6 নাম্বারটা। বলেছে যে তুমি এই অবজেক্ট গ্রাফগুলোকে দেখো, এই গ্রাফগুলোকে দেখে তোমাকে বলতে বলেছে যে কোন অবজেক্টটা ওপরে নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা বার করতে বলেছে। মানে এ এর মধ্যে হচ্ছে না, বি এর মধ্যে হচ্ছে না, সি এর মধ্যে হচ্ছে না, ডি এর মধ্যে হচ্ছে, কোনটাতে নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু পজিশন টাইম গ্রাফ। এটা কি? পজিশন টাইম গ্রাফ। এবার পজিশন টাইম গ্রাফে এদিকে না তাকালে কি করে বুঝবা রে তোমরা? পজিশন টাইম গ্রাফে দেখো তো, ধরো নাও 1 সেকেন্ডে, ধরো নাও 1 সেকেন্ডে 10 মিটার গেল, 2 সেকেন্ডে মনে করো 20 মিটার গেল, 3 নাম্বার সেকেন্ডে মনে করো 30 মিটার গেল। তাহলে প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে কিনা বলো তো? তাহলে কি ও কি অ্যাক্সিলারেশনে আছে নাকি কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে? তা প্রতি 1 সেকেন্ডে 10 মিটার করেও যাচ্ছে, তাহলে তো এটা কনস্ট্যান্ট ভেলোসিটি হলো। কনস্ট্যান্ট ভেলোসিটি হলে অ্যাক্সিলারেশন তো জিরো, ওর স্পিডই তো বাড়ছে না। তাহলে অ্যাক্সিলারেশন যদি জিরো হয়, তাহলে এফ ইকুয়াল টু এম এ তে এ ইকুয়াল টু যদি জিরো বসাই, এই যে এ ইকুয়াল টু যদি জিরো বসাই, তাহলে ফোর্স কত অ্যাপ্লাই হলো? এম ইন্টু জিরো, মানে ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে? জিরো। তাহলে কি অবজেক্ট এর উপরে কি কোনো নেট ফোর্স অ্যাপ্লাই হলো? না, তাহলে অবজেক্ট এ ক্যান্সেল। বুঝলা? আর তাও বুঝতে পারলো না নাকি আরেকবার বলবো? এই যে গ্রাফটা দেখে তুমি বুঝতে পারছো যে গ্রাফটা তো সোজা, তার মানে ওর স্পিড তো বাড়ছে না, স্পিড একই আছে। স্পিড একই মানে কি? কনস্ট্যান্ট ভেলোসিটি। স্পিড একই মানে কি? কনস্ট্যান্ট
ভেলোসিটি। আর আজকে আমি বলে দিচ্ছি কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু জিরো। তাহলে অ্যাক্সিলারেশন জিরো যদি আমরা এফ ইকুয়াল টু এম এ তে বসাই, এর ভ্যালু কত বসাবো? জিরো বসাবো। তাহলে জিরো হলে এফ, এম ইন্টু জিরো করলে কত হয়? জিরো হয়। তাহলে এফ তোমার কত আসলো? জিরো আসলো। তাহলে ফোর্স কি অ্যাপ্লাই হচ্ছে? নেট ফোর্স অ্যাপ্লাই হলো না, তার মানে এটা অপশন অবজেক্ট এ হলো না। আচ্ছা এবার বলো 2 নম্বরে। বি নাম্বারে দেখো 1 সেকেন্ডে ধরে নাও অবজেক্টটার পজিশন, পজিশন দেখা যাচ্ছে, ধরে নাও অবজেক্টটার পজিশন 10 মিটার ছিল। 2 নাম্বার সেকেন্ডেও অবজেক্টটার পজিশন 10 মিটারই আছে। 3 নাম্বার সেকেন্ডেও অবজেক্টটার পজিশন 10 মিটারই আছে। তাহলে কি অবজেক্টটা নড়ছে? অবজেক্টটা তো নড়ছেই না, ওর মধ্যে তো অ্যাক্সিলারেশন তো বাদ দাও, ভেলোসিটিও নাই ওর মধ্যে, ও তো স্টপ হয়ে যাচ্ছে। তাহলে বি নাম্বারটাও এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হলো না। কি বুঝতে পারলা বি নাম্বারটা? হুম। আচ্ছা এইবার দেখো এ নাম্বার আর ডি নাম্বার একই। এ নাম্বারে স্পিড বাড়ছে আর ডি নাম্বারে স্পিড কমছে, কিন্তু দুজনেই কনস্ট্যান্ট ভেলোসিটি। দেখো ওখানেও স্ট্রেট লাইন, এখানেও স্ট্রেট লাইন। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? অ্যাক্সিলারেশন জিরো। তাহলে এফ ইকুয়াল টু এম এ তে যদি এ জিরো বসাই, তাহলে জিরো হয়ে গেল না ফোর্স? তাহলে এখানেও ফোর্স কিন্তু জিরো, কিন্তু নেগেটিভ ওয়ে। তাহলে অবজেক্ট ডিও কিন্তু হচ্ছে না। কিন্তু এবার অবজেক্ট সি কে লক্ষ্য করো। মনে করো 1 সেকেন্ডে মনে করো ও গেল 1 মিটার, ঠিক। তারপরে মনে করো 2 সেকেন্ডে ও গেল মনে করো 4 মিটার। তারপরে মনে করো 3 সেকেন্ডে ও গেল মনে করো 10 মিটার। তাহলে দেখো ফার্স্ট সেকেন্ডে কতটা গেছে? 1 মিটার। সেকেন্ড টাইম ইন্টারভ্যালেও কতটা গেছে? 4 মিটার। মানে 1 থেকে 4 মাইনাস করো, কত গেল? 3 মিটার গেল। ইয়েস অর নো? থার্ড নাম্বার সেকেন্ডেও কত গেল? 10 মিটার। তার মানে 10 থেকে 4 মাইনাস করো, কত গেল? 6 মিটার গেল। তাহলে আগে গেল 1, তারপরে গেল 3, তারপরে গেল 6। তাহলে কি ধীরে ধীরে স্পিডটা বাড়ছে কিনা বলো তো? স্পিড বাড়া মানে ও কিসে আছে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে নাকি অ্যাক্সিলারেশনে আছে? তাহলে অ্যাক্সিলারেশনে যদি থাকে ধরে নাও অ্যাক্সিলারেশন আমি ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু এম এ তে আমরা এর একটা ভ্যালু পাচ্ছি, যেখানে এর ভ্যালু কত নিয়েছি? 2। তাহলে এম ধরে নাও, অবজেক্টটার ওজন ধরে নাও 5 কিলো। তাহলে 5 × 2 হলে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে মানে তুমি এখানে নেট ফোর্সের একটা ভ্যালু পাচ্ছো। তাহলে এখানে কারেক্ট অপশন কি হবে? অবজেক্ট সি। কি ডান? বোঝা গেল? আচ্ছা তারপরে এবার 7 নাম্বার। 7 নাম্বারে খুব ইজি ইজি, তোমরা নিজেরাই এগুলোর অ্যান্সার লিখে দিতে পারবা। যখন 7 নাম্বারে তোমরা এই যে এই নৌকার ছবিটা দেখবা, এ সেইলার জাম্পস আউট ফ্রম এ স্মল বোট টু দা শোর। এইভাবে একজন সেইলার নৌকা থেকে ডাঙায় আসছে। তো ডাঙায় আসলে বোটেরও সেই সময় কি কোনো মুভমেন্ট হবে? অবশ্যই। ও যদি নৌকাটাকে ঠেলে এইদিকে আসে, তাহলে নৌকাটা একটু পিছন দিকে সরে যাবে কিনা বলো তো? তো ইফ ইয়েস, ইন হুইচ ডাইরেকশন অ্যান্ড হোয়াই? তা কারণ আহ, যদি নৌকাটা তোমাকে সামনের দিকে ঠেলে, তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী তুমিও নৌকাটাকে পিছন দিকে ঠেলবা। তাহলে এটা অ্যান্সারটা লিখে দাও ফটাফট, যে ইয়েস, the boat will move backward. লেখো yes, the boat will move backward direction. Yes, the boat will move in backward direction because the sailor, sailor, because the sailor is applying force. Hmm.
because the sailor applying force in backward direction to the boat লিখেছো? আচ্ছা, এইবার বলেছে 8 নম্বরের জন্য তোমরা এই পরের ছবিটা দেখবা, যেখানে দেখো একজন হাই জাম্পার একটা এরকম হার্ডেলের উপর দিয়ে জাম্প করছে। বলো তো আমাকে, যখন এই জাম্পারটা এই গদিটার উপরে পড়বে তখন গদিটা একটু নিচের দিকে ঢুকে যায় কিনা? তোমাকে ওটা বলতে বলেছে যে কেন নিচে গদি রাখা হয়। দেখো কোয়েশ্চেনটা পড়ো, যে ল্যান্ডিং ম্যাট অর স্যান্ড বেড ইন প্লেস ইজ প্লেস ফর দ্য অ্যাথলিট টু ফল আপন। নিচে বেড বা বালি এসব রাখা রাখা থাকে, এক্সপ্লেইন দ্য রিজন। তাহলে আমাকে বলো, নিচের দিকে ঢুকে যাওয়া, ওই যে যখন বল ক্যাচ করা হয় ক্রিকেট বল, তখন হাতটাকে নিচের দিকে নামিয়ে নেওয়া, ওটাকে কি বলে? ঘটনাটার নাম কি ছিল? মোমেন্টাম। তাহলে যদি মোমেন্টাম দেওয়া হয় তাহলে ওর অ্যাক্সিলারেশনটা ধীরে ধীরে কমবে, ওর কোনো চোট লাগবে না। নিউটনের থার্ড ল অনুযায়ী যদি এই জায়গাটা খুবই শক্ত হতো, তাহলে এই মানুষটা যদি সারফেসে যতটা ফোর্স দিবে, সারফেসও তো মানুষটার উপরে ততটা ফোর্স দিবে, ইয়েস অর নো? তাহলে তো মানুষটার চোট লেগে যাবে। কিন্তু যদি আমরা একটা মোমেন্টাম অ্যাপ্লাই করে দিই, মোমেন্টাম মানে কি, এই যে ধরে নাও মানুষটা যখন পড়বে মানুষটার সাথে সাথে গদিটাও নিচের দিকে ঢুকে যাবে, তাহলে কি ধীরে ধীরে ওর অ্যাক্সিলারেশন কমবে, ধীরে ধীরে স্পিডটা কমবে, তাহলে ওর ওর কোনো চোট লাগবে না। তাহলে তোমরা এটার অ্যান্সার এই যে এখানে লিখে দাও, এই যে আমি এখানে লিখে রেখেছি, এটা লিখে দাও। এখানে আহ এই জিনিসটা কি লেখা আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা লেখা আছে এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। এটা চেঞ্জিং মানে মোমেন্টামের সময় ফোর্স যে ধীরে ধীরে কমছে তার ফর্মুলা, এটা ফোর্সটা যে ধীরে ধীরে কমছে তার ফর্মুলা। The landing mat or sand bed increase the time taken by the athlete to come to rest. ধীরে ধীরে ও রেস্ট পজিশনে আসবে, যত ভিতরে ঢুকবে তত ওর স্পিড কমতে থাকবে। সিন্স এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, পি মানে হচ্ছে কি বলতো? মোমেন্টাম, বুঝলা? পি মানে কি? মোমেন্টাম। ইনক্রিজিং দ্য স্টপিং টাইম ডিক্রিজেস দ্য ইম্প্যাক্ট ফোর্স। যত দেরি করে ও স্টপ হবে ইম্প্যাক্ট ফোর্স তত কম হবে, তত ও সেফ থাকবে। হেন্স দ্য অ্যাথলিট ল্যান্ডস সেফলি উইথ এ রিডিউসড রিস্ক অফ ইনজুরি। এই জায়গাটা খালি উম, হ্যাঁ, এইখানটাতে আমি একটু ঠিক করে দিচ্ছি। এখানে ট্রিপল এফ হবে না, এফ ইকুয়াল টু ইম্প্যাক্ট ফোর্স, ডেল্টা পি ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম, আর ডেল্টা টি equal to time taken to stop. না, 9 নম্বরে দেখি যে এ হ্যান্ড কার্ট লোডেড উইথ এ ভেজিটেবল কোলাইডস উইথ অ্যান আইডেন্টিক্যাল বাট এমটি হ্যান্ড কার্ট। বোঝো ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে বলেছে যে মনে করো একটা কার্ট আছে, কার্টের কার্টের উপরে এখানে মনে করো ভেজিটেবল ভেজিটেবল রাখা আছে, বুঝলা? আর আরেকটা কার্ট আছে, সেই কার্টের উপরে কোনো কিছু নেই, ওটা এমটি মনে করো। তো যদি বলেছে যে কোলাইড করেছে, মানে ভেজিটেবল রাখা কার্ডটা ভেজিটেবল মানে খালি কার্ডটাকে গিয়ে ধাক্কা মারলো, তাহলে কোন স্টেটমেন্টটা ঠিক? 1 নম্বর, লোডেড কার্ড এক্সার্ট এ ফোর্স লার্জার ম্যাগনিটিউড অন দ্য এমটি কার্ড।
মানে যার মধ্যে ভেজিটেবল আছে সে বেশি ফোর্স অ্যাপ্লাই করলো এমটি কার্টের উপরে, নাকি এমটি কার্ট যে ফোর্সটা দিল সেটা বেশি হবে? নিউটনের ল অনুযায়ী এমটি কার্টও তো ওর উপরে ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, একই না? তো এমটি কার্টের ফোর্সটা বেশি হবে, নাকি 3 নাম্বার কেউই কার উপরে ফোর্স অ্যাপ্লাই করবে না, নাইদার বলেছে, কিন্তু 4 নাম্বার বলেছে যে লোডেড কার্ড আর এমটি কার্ড দুজনেই ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করবে একজন আর একজনের উপরে। তো নিউটনের ল অনুযায়ী কি, যে একটা যদি আরেকজনের উপরে ফোর্স অ্যাপ্লাই করে আর একজন তার উপরে অপোজিট কিন্তু ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করে, ওর উপরে ভেজিটেবল থাকুক চাই না থাকুক, বুঝলা? যদি এর উপরে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে তাহলে এমটি কার্টও এর উপরে কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে? 5 নিউটনই করবে। তাহলে অপশন নাম্বার 4 ইজ কারেক্ট। অপশন নাম্বার 4 ইজ কারেক্ট। ডান। নেক্সট চলে আসো 10 নাম্বারটাতে। 10 নাম্বারের জন্য তোমরা এই গ্রাফটা দেখবা, ফিগার 6.40। তোমাকে এখানে বলেছে কি, এইদিকে কি দেওয়া আছে? মাস। নিচের দিকে কি দেওয়া আছে? মাস। মাস মানে হচ্ছে এম। আর এই দিকে কি দেওয়া আছে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? এ। তো তোমাকে এবার বলেছে যে প্লট দ্য ফোর্স মাস গ্রাফ ফর দিস। তোমাকে এবার আরেকটা গ্রাফ বানাতে বলেছে, যেখানে তোমাকে মাসের সাথে অ্যাক্সিলারেশন না, মাসের সাথে ফোর্স দিতে বলেছে, আর সেখানে গ্রাফটা কি হবে সেটা করতে বলেছে। তুমি এখানে দেখো, তুমি এখানে এরকম করে একটা দাগ দিবা, এখানে এরকম করে একটা দাগ দিবা। আগে দেখে নাও, শুরুতে মাস কত? 0। তারপরে মাস কত? 1 2 3 4 5 করে বাড়াচ্ছ। 1 2 3 4 5 করে তুমি এইদিকে কি বাড়াচ্ছ? মাস বাড়াচ্ছ। মাসের ইউনিট কি দেওয়া আছে? কেজিতে দেওয়া আছে। কিন্তু এইখানে প্লটটাতে কি দেওয়া আছে? এখানে এই দিকের ওয়াই অ্যাক্সিসে কি দেওয়া আছে? অ্যাক্সিলারেশন। কিন্তু তোমাকে অ্যাক্সিলারেশন না দিয়ে তোমাকে এখানে দিতে বলেছে ফোর্স। তোমাকে এখানে কি দিতে বলেছে? ফোর্স। তাহলে দেখো তো, তোমার ফোর্স বের করতে হলে এফ ইকুয়াল টু এম এ করতে হয়। মানে মাসের সাথে, এই যে দেখো, মাসের সাথে অ্যাক্সিলারেশন কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। ইয়েস অর নো? আচ্ছা, ভালো কথা। প্রথমে আবার এবার দেখো, জিনিসটা বোঝো। দেখো, এদিকে তাকায় থাকবা, কেউ অন্যদিকে তাকাবা না, তা অন্যরকম আছে। প্রথমে দেখো তো, যখন মাস 1 কেজি ছিল তখন অ্যাক্সিলারেশন দেখো তো 10 ছিল। ইয়েস অর নো? তাহলে প্রথম মাস যখন 1 কেজি ছিল তখন অ্যাক্সিলারেশন এ কত ছিল? 10। তার মানে ফোর্স 1 × 10 কত হলো? 10। তাহলে মাস যখন 1 কেজি, এখানে ফোর্সও আমরা কত পাচ্ছি? 10 পাচ্ছি। ফোর্স কত পাচ্ছি? 10 পাচ্ছি। এই যে 1 এর সোজাসুজি এখানে 10 এর এখানে ডট দিয়ে দিলাম। মাস যখন 1, ফোর্স তখন কত? 10। বুঝা গেল? আচ্ছা, এবার যখন মাস হচ্ছে 2, তখন 2 এর সোজাসুজি অ্যাক্সিলারেশন কত আছে দেখো তো? 5 আছে। ইয়েস অর নো? বুঝা যাচ্ছে তো? তাহলে এখানে এবার ফোর্স দেখো, মাস হচ্ছে কত? 2 কেজি, তখন ফোর্স অ্যাক্সিলারেশন কত? 5। তাহলে 2 × 5 কত হচ্ছে? 10। তাহলে 2 কেজি মাস হলেও ফোর্স কত পাচ্ছি? 10ই পাচ্ছি। ইয়েস অর নো? এই যে 2 এর সোজাসুজি আর 10 এর সোজাসুজি আর একটা ডট দিয়ে দিলাম। এবার মনে করো মাস যখন 3 কেজি, মাস যখন 3 কেজি তখন কোথায় আমরা মনে করো অ্যাক্সিলারেশন পাচ্ছি? এগুলা একটা 0.5 করে। তাহলে এটা 2.5, এটা 3, এটা 3.5, এইটা কত হবে? 3.5। তাহলে থার্ড টাইমে ফোর্স ইকুয়াল টু, তোমার হচ্ছে মাস কত ছিল? 3 কেজি, তখন অ্যাক্সিলারেশন কত? 3.5, মানে কত দাঁড়াচ্ছে? 10.5। তুমি এটাকে মোর অর লেস 10 ধরেই চলো এখন। তাহলে এখানেও ফোর্স 3 কেজি, মাসেও ফোর্স কত হচ্ছে? 10 কেজি হচ্ছে। বুঝা যাচ্ছে তো কথাটা? ভালো কথা। এইবার মনে করো
যখন ফোর্স মনে করো এবার যখন মাস মনে করো এবার 4 কেজি, দেখো 4 কেজিতে তুমি অ্যাক্সিলারেশন কত পাচ্ছ গ্রাফে। ভালো করে এগুলা পরীক্ষার সময় করবা। 4 কেজি সোজাসুজি যাও, তারপরে এই সোজাসুজি যাও, কত আছে এখানে, কত আছে 2.5। তাহলে ফোর্স কত বের করে নাও, মাস কত এখন নিয়েছি 4 কেজি, আর অ্যাক্সিলারেশন কত আছে 2.5। তাহলে 4 × 2.5 করলেও কত হয়, 10ই হয়। তাহলে 4 কেজি ওজনেও তুমি ফোর্স কত পাচ্ছ, 10 কেজি, 10 নিউটনই পাচ্ছ। আচ্ছা, এবার 5 কেজি যদি ওজন হয়, এই যে দেখো 5 কেজি, তাহলে 5 কেজি হলে অ্যাক্সিলারেশন কত দেখাচ্ছে, এই যে এখানে কত 2.5 এর থেকে 0.5 নিচে, তার মানে এটা কত হলো 2 হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এই লাস্টে ফোর্স মানে মাস কত নিয়েছি 5 কেজি, আর অ্যাক্সিলারেশন কত ছিল 2, তাহলে এখানেও কত হলো 10 কেজি হলো। তার মানে 5 কেজি হলেও ফোর্স হচ্ছে কত, 10 কেজি হচ্ছে। তাহলে তুমি গ্রাফটা কিরকম পেলা, গ্রাফটা তুমি এইরকম পাচ্ছ, গ্রাফটা কিরকম পাচ্ছ, এইরকম পাচ্ছ। করে দাও, ড্র করে দাও এটা ফটাফট। বুঝতে পারলা তো কিভাবে এফ ইকুয়াল টু এম এ ফর্মুলাটা ইউজ করে আমি এখান থেকে এই যে নিচগুলা থেকে এম নিলাম আর উপর থেকে এ নিলাম, এখান থেকে এম নিলাম, এখান থেকে আহ কোথায় গেল, এখান থেকে এ নিলাম, এখান থেকে এম নিলাম, এখান থেকে এ নিলাম, এরকম করে এফ ইকুয়াল টু এম এ করে তুমি ফোর্স গুলা বের করে নিলা, দেখলা বেশিরভাগ ক্ষেত্রে ফোর্স 10 10 10 করেই পাচ্ছ। তার মানে তুমি একটা গ্রাফে একটা সোজা লাইন পাবা 10-এর সোজাসুজি। বুঝা গেল তো ব্যাপারটা? হুম। আমি কিন্তু সবগুলা ভাগ ভাগ করে করে দিলাম, কিন্তু স্টিল অসুবিধা থাকলে বলো কিন্তু। ডান। আচ্ছা, এবার চলে আসো 11 নাম্বারটাতে, ড্র করা হয়েছে। এটা ড্রয়ের মধ্যে কি আছে গো, ফটাফট করো না এগুলা। হয়েছে 11 নাম্বার। এবার একটু কঠিনের দিকে যাচ্ছি আমরা, হ্যাঁ। 11 নাম্বারটার জন্য তোমরা দেখবা হচ্ছে এই গ্রাফটা। 11 নাম্বারটার জন্য তোমরা দেখবা ফিগার 6.41, জিনিসটা বোঝো। ইউজিং দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, দেখো এখানে টাইম হচ্ছে, এইদিকে তাকাও, আমার এইদিকে তাকাও। শুরুতে টাইম হচ্ছে 0, তারপরে টাইম হচ্ছে 4 সেকেন্ড, তারপরে 8 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড গ্যাপ গ্যাপ করে আছে, বুঝলা? 4 সেকেন্ড গ্যাপ গ্যাপ করে কিনা। এবার ভেলোসিটি দেখো, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে বলো তো ভেলোসিটিও কত কত করে বাড়ছে, 10 10 করে বাড়ছে। ইয়েস অর নো? তাহলে এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে অবজেক্টটার মাস হচ্ছে 10 কেজি, যে কিনা স্ট্রেট লাইনে চলছে, ছাড়ো স্ট্রেট লাইন ফেট লাইন ছাড়ো, অবজেক্টটার মাস কত 10 কেজি, তোমাকে ফোর্স বার করতে বলেছে। তাহলে আমার কথা আগে লিখবা না, এটা আগে শোনো। ফোর্স বার করতে হলে তোমাকে মাস তো দেওয়া আছে, এই যে 10 কেজি এম দেওয়া আছে কিনা, কিন্তু তোমার কি যেন লাগবে, এ লাগবে। অ্যাক্সিলারেশন তো দেওয়া নাই, তাহলে অ্যাক্সিলারেশন কিভাবে বার করবা। ধরে নাও তুমি, দেখো তো ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ কত আছে 0, ইয়েস অর নো। ফাইনাল ভেলোসিটি মানে ভি কত আছে, ধরে নাও প্রথম 4 সেকেন্ডের কথা ভাবো, প্রথম 4 সেকেন্ডে, না না, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ না, গ্রাফটা এখান থেকে শুরু হচ্ছে দেখো। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ না, ইনিশিয়াল ভেলোসিটি 10 থেকে শুরু হচ্ছে, তার মানে 10-এ আছে। কিন্তু 4 সেকেন্ড পরে 10 থেকে বেড়ে কততে গেল, 20-তে গেল, তাহলে ফাইনাল ভেলোসিটি তুমি 20 নিয়ে নাও। এবার এই 10 থেকে 20-তে যেতে ওর টাইম কতক্ষণ লেগেছে, এই যে এই টাইম গ্যাপটা কত, টাইম ইকুয়াল টু কত, 4 সেকেন্ড। তাহলে আমরা জানি যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, জানি কি না? তাহলে ভি হচ্ছে তোমার 20,
ইউ হচ্ছে 10, টাইম কত 4 সেকেন্ড। তাহলে 20 - 10 করলে কত হয়, 10/4 করলে কত হচ্ছে, অ্যাক্সিলারেশন তুমি পেয়ে গেলা 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এবার এফ ইকুয়াল টু এম, এ ফর্মুলাতে এ তুমি এখন বসাতে পারবা, তাহলেই তুমি ফোর্স পেয়ে যাবা যেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এই যে এফ ইকুয়াল টু এম এ তে মাস কত দেওয়া আছে, 10 কেজি দেওয়া আছে, মাল্টিপ্লাই এ এখন কত পেয়ে গেলা, 2.5 পেয়ে গেলা, ইয়েস অর নো, 2.5 পেয়ে গেলা। তাহলে 10 × 2.5 করলে কত হয়, 25, আর ফোর্সের ইউনিট কি হয়, নিউটন। করে নাও ফটাফট। এই ওপরের এটা লেখার দরকার নাই, কারণ এটা পরে লিখবা। ইউ থেকে শুরু করো, হ্যাঁ। না, এই দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড, এখানে তোমাকে ফাইনাল ভেলোসিটি 20 না, ফাইনাল ভেলোসিটি না 30 দিয়ে করো, মানে আলটিমেট ফাইনাল ভেলোসিটিটা দিয়ে করো, হ্যাঁ। না না না, একই আসবে না। এই ফাইনাল ভেলোসিটি 30 নাও। তাহলে 10 থেকে 30 পর্যন্ত যেতে কত টাইম লাগছে, বলো। 10 থেকে 30 পর্যন্ত যেতে কত টাইম লাগছে, টোটাল 8 সেকেন্ড টাইম লাগছে। তাহলে 4 কে কেটে 8 করে দিতে হবে, হ্যাঁ। তাহলে এখানে 20-র জায়গায় 30 করে দিবা, 4 কে কেটে 8 করে দিবা, তাহলে 10/8 হবে, হ্যাঁ। 20/8 হবে, তাহলে 20/8 করলে কত হয়, না 20/8 করলে 4.5 হয়, হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ সরি, 2.5ই হয়, হ্যাঁ এটাই করবা, যেটা আলটিমেট ফাইনাল ভেলোসিটি সেটাই করবা। ব্যাপার একই যদিও, কিন্তু মানে সবগুলো ডেটা না হলে নেওয়া হলো না, তো যদি তুমি মানে 20 দিয়ে করো, তাহলে সবগুলো ডেটা নেওয়া হলো না, 30 তাহলে কোনো কাজই হলো না, ওটাও নিতে হবে। ডান, বুঝতে পারছো তো, অ্যাক্সিলারেশন আগে বের করে নিতে হবে তো, তাহলে তুমি ফোর্স কিভাবে বার করবা, এফ ইকুয়াল টু এম এ ফর্মুলাতে এ কোথা থেকে পাবা, এটা আগে বার করে নাও। ওকে ডান। আচ্ছা নেক্সট এবার চলে আসো হচ্ছে 12 নাম্বারটাতে। 12 নম্বরে আসো। A bullet of mass 50 kg, 50 gram, moving with a speed of 100 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে তোমাকে মানে বুলেটের এম দেওয়া আছে, ধরো না এম দেওয়া আছে, আর স্পিড 100 মিটার পার সেকেন্ড, মানে ধরে নাও ভেলোসিটি দেওয়া আছে, ভি দেওয়া আছে। এইবার বলেছে যে ও একটা স্টেশনারি উডেন ব্লকের মধ্যে ঢুকলো, ঢুকে গিয়ে স্টপ হয়ে গেল, তাহলে এটাকে 100 মিটার পার সেকেন্ডকে ভি না, তোমাকে ইউ হিসাবে নিতে হবে। এইবার বললো ঢোকার পরে ও 50 সেন্টিমিটার ভিতর পর্যন্ত ঢুকে গিয়ে স্টপ হলো, তাহলে 50 সেন্টিমিটার ডিস্টেন্স হলো, তার মানে এস দেওয়া আছে। তাহলে এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে এস্টিমেট দা স্টপিং ফোর্স, ফোর্স কত অ্যাপ্লাই হলো সেটা বার করতে বলেছে। যদি না বুঝতে পারো এই দিকে তাকাও, মনে করো এটা একটা বক্স, এইটা একটা বক্স, দেখছো তো, এই বক্সের মধ্যে একটা গুলি ছোড়া হলো, এরকম করে একটা বুলেট ছোড়া হলো, বুলেটটা কতটা স্পিডে আসছিল, 100 মিটার পার সেকেন্ড, এত স্পিডে আসছিল। আর বুলেটটার ওজন কত দেওয়া আছে, বলো তো একটু, বুলেটটার ওজন কত দেওয়া আছে, 50 গ্রাম, ঠিক আছে। এবার বুলেটটা বক্সটার মধ্যে কিছু দূর ঢোকার পরে বুলেটটা থেমে গেল, বুলেটটা থেমে গেল মানে এখন ওর ভেলোসিটি মানে স্পিড 0 হয়ে গেল নাকি কিনা, তাহলে 0 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে আগে স্পিড ছিল 100 মিটার পার সেকেন্ড, এটা ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ, আর পরে বন্ধ স্টপ হয়ে গেল, তার মানে ফাইনাল ভেলোসিটি ভি। বুঝলো? আচ্ছা এইবার এইখানে কি দেওয়া আছে, কতটা ভিতর পর্যন্ত ঢুকেছে, কতটা ভিতর পর্যন্ত ঢুকেছে, হ্যাঁ
50 সেন্টিমিটার পর্যন্ত ভিতরে ঢুকেছে, তার মানে ডিস্টেন্স এস টা দেওয়া আছে। তোমাকে কি বার করতে বলেছে? ফোর্স বার করতে বলেছে, বুলেটটা বক্সের উপরে কত ফোর্স দিচ্ছে। তাহলে এফ ইকুয়াল টু এম এ তে তুমি এম জানো, বুলেটটার মাস জানো, এই যে এম জানো কিনা বলো। কিন্তু তুমি এ কি এখনো জানো? এ জানো না, কিন্তু তোমার কাছে কি কি ইনফরমেশন আছে? তোমার কাছে ইউ আছে, ভি আছে, আর এইদিকে এস আছে। তাহলে আমাকে বলো ইউ ভি এস এ দিয়ে কোন ফর্মুলা হয়? ইউ ভি এ দিয়ে কি হয়? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a সেই ফর্মুলাটা মনে আছে আগের চ্যাপ্টার থেকে? দেখো তো এখানে ভি আছে, ইউ আছে, এ আছে, এস আছে কিনা। তো যে ইনফরমেশন গুলো আছে সেটা দিয়ে আগে ফর্মুলা ভাবতে হবে তো। তাহলে ভি স্কোয়ার, ভির ভ্যালু কত এখানে? 0, তাহলে এইদিকে 0 হয়ে গেল। ইউ কত ছিল? 100, 100 বসাই দিলাম, 100 এর স্কোয়ার করতে হবে, মাইনাস -2 ইন্টু অ্যাক্সিলারেশন তুমি বের করবা, আর এস তোমাকে মানে দেওয়া আছে কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার, কিন্তু এটা 50 সেন্টিমিটারে আছে। সেন্টিমিটারকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করতে হলে তোমাকে আবার 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এটাকে তাড়াতাড়ি আমরা সলভ করে নিই, করে নাও। তাহলে এইদিকে দেখো 50 কে 100 দিয়ে কাটলে 2 হয়, 2 কে 2 দিয়ে কেটে দাও। তাহলে এইদিকে 0 = 100 এর স্কোয়ার কত হয়? 100 এর পিছনে 4টা 0 মাইনাস এ হয়ে গেল। ইয়েস অর নো? তাহলে তুমি এ যদি বার করো, এটা এদিকে মাইনাস আছে, এইদিকে গেলে প্লাস হয়ে গেল। এর ভ্যালু কত দাঁড়ালো? 10,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু এম এ তে আমরা এম জানি 50 গ্রাম। এবার 50 গ্রাম হলে গ্রামকে আবার তোমাকে কিসে কনভার্ট করতে হবে এখন? কেজিতে কনভার্ট করতে হবে কিনা? তাহলে কেজিতে কনভার্ট করতে হলে 1000 দিয়ে ডিভাইড করো, মাল্টিপ্লাই, এর ভ্যালু কত পেলাম? 10,000, তাহলে 10,000 লিখে দাও। তাহলে এই দিক থেকে 1000 এর 3টা 0, 10,000 এর 3টা 0 কাটাকাটি হয়ে গেল। তোমার অ্যান্সার কত আসলো? 500 নিউটন। এই যে এখান থেকে করবা তোমরা, এখান থেকে এত অব্দি। বুঝতে পারলে তো? আগে আগে তোমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়ে আগে যেটা লাগবে সেটা বের করে নিতে হবে। লাস্ট হলে তুমি চলে যাও, আমি তো এই সবগুলা পড়াবো। কি বলছি তাহলে? হয়েছে? আচ্ছা 10 নাম্বার, কত নাম্বার বললাম আমরা এটা? 12। তাহলে এবার চলে আসা হচ্ছে 13 নাম্বারে। ডান। 13 নাম্বারটা আগে দেখো। A footballer converted a penalty converted a penalty shot by kicking the football with a speed of 108 kilometer per hour. The estimated force they imparted was 800 Newton. The mass of the football was 0.4 kg. Calculate the time of contact between their foot and the ball. জিনিসটা বোঝো? কি কোনো কঠিন না, কিচ্ছু না, অত ভাবার কিছু নাই। বলেছে একটা ফুটবল আছে, হ্যাঁ। এইবার একজন ফুটবলার এই ফুটবলটাকে কিক করে ফুটবলটার পেনাল্টি শট নিবে। মনে করো ফুটবলটা এ এ কে কিক মারবে। এবার কিক মারলে বলের স্পিড হয়ে দাঁড়াবে 108 কিলোমিটার পার আওয়ার। বলের স্পিডটা কত হয়ে যাবে? 108 কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে এইটা হচ্ছে ওর ফাইনাল ভেলোসিটি, মানে ভি দাঁড়ালো। ইয়েস অর নো বলো? এটা ভি দাঁড়ালো কিনা? কিন্তু বলটা তো আগে স্টপ হয়েছিল। বলটার আগে স্পিড তো 0 ছিল, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত ছিল?
0 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল ব্যাপারটা? তো এইবার তোমাকে কি বলেছে যে এই যে ফুটবলারটা, ও 800 নিউটন ফোর্স দিয়েছে। কত ফোর্স দিচ্ছে? 800 নিউটন। তার মানে তুমি এখানে ফোর্সটা তোমাকে দেওয়া আছে, এফটা দেওয়া আছে। এবার বলের ওজন দেওয়া আছে। বলের ওজন কত দেওয়া আছে? 0.4 কেজি। কত দেওয়া আছে? 0.4 কেজি। এবার জিরো, ওজন মানে কি, এম তোমাকে দেওয়া আছে। তোমাকে কি বার করতে বলেছে? টাইম বার করতে বলেছে। কি বার করতে বলেছে? টাইম। মানে ফুটবলারটা কত টাইম ধরে তার মানে বলটাকে কিক করেছে, বলটার সাথে কন্ট্যাক্ট হওয়া পর্যন্ত কত টাইম লেগেছে। এই হ্যাঁ, পার বলের সাথে কন্ট্যাক্ট হওয়ার জন্য, মানে যেই সময় থেকে ও ইয়েটা নেওয়া শুরু করেছে, মানে কিকটা মারা শুরু করেছে, তখন থেকে কত টাইমে বলটাকে ও টাচ করেছে সেটা বার করতে হবে। তাহলে কোনো ব্যাপার না, এখান থেকে চলো আমরা জিনিসটা স্টার্ট করি। প্রথমে আমরা দেখো তো, আমরা একটা ফর্মুলা জানি। এখানে তোমার, এইখানে দেখো তো তোমার এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে, তোমার এম দেওয়া আছে। তাহলে তুমি এ বার করে নিতে পারবা? বলো তো ফর্মুলা, ফর্মুলাটা কি? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ কত দেওয়া আছে? 800 নিউটন। এম কত দেওয়া আছে? 0.4 কেজি। কিন্তু এ তোমাকে দেওয়া নাই, এ তুমি বার করবা। ঠিক? তাহলে এ তুমি বার করে নাও। এ যদি বার করতে হয় তাহলে 0.4 এইদিকে চলে আসবে। তাহলে এইদিকে চলে আসলে 800 ডিভাইডেড বাই 0.4 হয়ে যাবে। এবার 0.4 এর যদি পয়েন্টটাকে উঠাও, 0.4 এর যদি পয়েন্টটাকে উঠাও তাহলে এইখানে একটা 10 চলে আসবে, হ্যাঁ কি না? এটাকে আর একটু নিচে করে দিই। আচ্ছা, তাহলে 4 দিয়ে 800 কে কাটলে কত হয়? 200। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলা? 2000। এ পে কত পেয়ে গেলা? 2000 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা তুমি পেয়ে গেলা এর ভ্যালু। পেয়ে গেলা তো, হ্যাঁ কি না বলো? এইবার আমাকে বলো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও রে বাবা, পারবা না না হলে। তুমি ভি জানো, তুমি ইউ জানো, তুমি এ জানো, তোমাকে বার করতে বলেছে টি। তাহলে যেগুলো আমি গ্রিন দিয়ে হাইলাইট করলাম, ভি, ইউ, টি আর এ দিয়ে কোন ফর্মুলা হয়? ফার্স্ট ফার্স্ট ওটা বাদ দাও, ফর্মুলাটা বলো। হ্যাঁ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এবার দেখো, ভি তুমি জানো কত? 108। কিন্তু ওটা কিলোমিটারে আছে, তোমাকে কনভার্ট করতে হবে মিটারে। কিলোমিটার/আওয়ারে আছে। তাহলে ওটাকে মিটারে কনভার্ট করতে হলে তোমাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর আওয়ার মানে কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড হয়। ইকুয়াল টু ইউ কত দেওয়া আছে তোমার? 0 প্লাস এ কত পেয়ে গেলা? 2000। ইয়েস অর নো? এ 2000 পেয়ে গেলা, মাল্টিপ্লাই টি তুমি বের করবা। ভালো কথা। তাহলে দেখো তো, এখানে আমি যদি এইদিকে 0 0, এইদিকে 0 0 কাটো, 9 দিয়ে 108 কে কাটলে 12 হয় জানো? আর 9 দিয়ে 36 কে কাটলে 4 হয় জানো? আচ্ছা, 4 দিয়ে আবার 12 কে কাটলে কত হয়? 3 হয়। তাহলে এই দিকে তুমি 30 পেয়ে গেলা। এই দিকে আছে তোমার 2000 মাল্টিপ্লাই টি। জিরোটা আর নিলাম না। তাহলে তোমাকে টি যদি বার করতে হয় তাহলে 2000টা এই দিকে চলে আসবে। তার মানে 30/2000 হয়ে যাচ্ছে টি এর ভ্যালুটা। তাহলে এখানে 30, 0, 200 এর 0 কাটে গেল। তাহলে 3 কে 20 দিয়ে ডিভাইড করো। পয়েন্ট দিলাম, 0 আনলাম, 1 দিলাম, 20, 10 আসলো, পয়েন্ট দিলাম, 0 আনলাম, 5 আনলাম, 100। দেখে নাও। এখানে বলো বলো। 2000 ছিল না? তাহলে এই জায়গাটায় 200 হবে না, 2000 হবে। এটা একটা ভুল হলো। তাহলে 200 যদি 2000 যদি হয়, এই জিরো কাটলো।
তাহলে তো তোমাকে এখানে পয়েন্টের পরে আর একটা জিরো বসাতে হবে, তাহলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। পয়েন্টের পরে একটা জিরো বসায় তারপরে ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। তাহলে টি এর ভ্যালু কত আসলো তোমার? 0.015 সেকেন্ড হয়ে গেল, তোমার অ্যান্সার মিলে গেল। কত টাইম লাগবে বলের সাথে পায়ের ইম্প্যাক্ট হতে? কত টাইম লাগবে? 0.015 সেকেন্ড। দেখছো? না 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 বাবা, আজকে এগুলো কমপ্লিট করে যাও। ঠিক আছে, নেক্সট চলে আসো 14 নাম্বারে। 14 নাম্বারটাই লাস্ট ম্যাথ। 15 নাম্বারে অত ম্যাথ নাই, আর 16 নাম্বারটা লেখা। হ্যাঁ পড়াও। আচ্ছা এবার দেখো 14 নাম্বারে কি আছে। 14 নাম্বারটা সোজা, তোমরা নিজেরা করো তো। An object of mass 2 kg moving with a constant velocity 10 meter per second encounters a rough patch where the force of friction on the object is 7 Newton. At the same time, an additional constant force of 3 Newton opposing the motion is applied on the object. After entering the rough patch, how much distance does the object travel before coming to rest? কোয়েশ্চেনটাই তো অনেকে বুঝতে পারবে না, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, কোয়েশ্চেনটা না পড়লে আমি ছাড়বো না। আচ্ছা দেখো, মনে করো এটা একটা অবজেক্ট, এদিকে তাকাও। অবজেক্টটার মাস কত দেওয়া আছে? অবজেক্টটার মাস কত দেওয়া আছে? 2 কেজি। এদিকে দেখো, অবজেক্টটার মাস 2 কেজি দেওয়া আছে। তুমি ইমাজিন করো অবজেক্টটা এখন স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো ফ্রিকশন নাই, কিচ্ছু নাই। এবার ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিই এটা ইউ। তাহলে ওটা কত দেওয়া আছে কনস্ট্যান্ট ভেলোসিটি? 10 মিটার পার সেকেন্ড, তাই তো? এবার তুমি ইমাজিন করো এই বক্সটা, এইদিকে তাকাচ্ছ তো, এই বক্সটা এমন একটা সারফেসের উপরে এখন চলে আসলো, যেই সারফেসটা আসার জন্য ওর উপরে একটা ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফ্রিকশন এফ কত দেওয়া আছে বলো তো? 7 নিউটন দেওয়া আছে। এট দা সেম টাইম ওকে আবার আরেকজন ওকে স্টপ করছে, এই অবজেক্টটাকে উল্টা দিক থেকে আরেকজন স্টপ দিচ্ছে। তাহলে এই এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্সটা কত দেওয়া আছে? 10 নিউটন ফোর্স, সরি 3 নিউটন ফোর্স ওর উপরে অ্যাপ্লাই হচ্ছে। আমার কোশ্চেনটা বুঝতে পারছো তো? দেখো কত কমপ্লিকেটেড কিন্তু। অবজেক্টটা প্রথমে স্মুথ সারফেসে বা স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ও একটা রাফ সারফেসের উপরে চলে আসলো। তাহলে ওর উপরে ফ্রিকশন অ্যাপ্লাই হবে, প্লাস বলেছে ওকে আবার উল্টা দিকে একজন মনে করো ফোর্স অ্যাপ্লাই করে ওকে স্টপও করছে। তাহলে ও কতটা ডিস্টেন্স পর্যন্ত গিয়ে, কতটা ডিস্টেন্স পর্যন্ত গিয়ে বক্সটা থামবে, মানে ফাইনাল ভেলোসিটি জিরো হবে, এই ডিস্টেন্সটা তোমাকে বার করতে বলেছে, এসটা তোমাকে বার করতে বলেছে। ভালো কথা, গুড। 10 মিটার ক্যালকুলেশন করছো? ওই দেখি। অ্যান্সার দেখে এদিকে তাকাও। তাহলে তুমি এটা শুরু করবা কি করে? তোমার এস বার করতে হলো, তোমার অ্যাক্সিলারেশনের দরকার আছে। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলা দিয়ে শুরু করো, এফ ইকুয়াল টু এম এ। তাহলে দেখো ওর উপরে তোমার হচ্ছে মানে
কোশ্চেনটা দেখে নিই। আচ্ছা, এইবার দেখো, এফ যদি তোমাকে বার করতে হয়, আগে এখানে দেখো, এফ যদি তোমাকে বার করতে হয়, এই দিক থেকে ফ্রিকশনও কাজ করছে, আবার এই দিক থেকে 3 নিউটন আবার একজন দিচ্ছে, তাহলে টোটাল কত ফোর্স হলো? 7 + 3 হলো কি না? টোটাল ফোর্স কত হলো? 10 নিউটন। এটা আগে তোমাকে লিখতে হবে। টোটাল ফোর্স মানে টোটাল, টোটাল না তো, সরি, নেট ফোর্স বলে ওটাকে। নেট ফোর্স = 7 + 3 = 10 নিউটন। এটা আগে লিখে নাও, এইভাবে লিখবা। এই যে নেট ফোর্স কমা F = 7 + 10 নিউটন লিখেছো। লেখার পরে এবার তুমি এটা লেখো, F = ma। তাহলে ও, একটু দেরি হবে, একটু দেরি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আরো 7:30। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তাহলে এফ এর ভ্যালু তুমি জানো 10 নিউটন। বলটার ওজন কত? বলটা বলি, অবজেক্টটার ওজন কত? 2 কেজি, তাহলে 2। এ তুমি জানো না, এ বের করে নাও। তাহলে A = 10/2 হয়ে যাবে কিনা? তাহলে অ্যাক্সিলারেশন তুমি পেয়ে গেলা 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। পেয়ে গেলা? কথা বলছো কেন? আমাকে ডিস্টার্ব করছো কেন রে? এইবার দেখো তো, এখানে তোমার কি কি ইনফরমেশন আছে, তুমি আগে ওটা দেখো। ইউ আছে তোমার কাছে, তোমার কাছে ইউ আছে, তোমার কাছে ভি আছে, তোমাকে বের করতে হবে এস, আর তোমার কাছে এ আছে। তাহলে এ, যেগুলো আমি গ্রিন দিয়ে হাইলাইট করলাম, সেটা দিয়ে কোন ফর্মুলা হয় বলো? ইউ, ভি, এ আর এস দিয়ে কোন ফর্মুলা হয়? V² = U² - 2AS। তাহলে ভি মানে ফাইনাল ভেলোসিটি ছিল 0, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 10 মিটার/সেকেন্ড। 10 স্কোয়ার করে দিতে হবে -2। এ এ এ তুমি পেয়ে গেছো 5, তাহলে 2 × 5। এবার এস মানে ডিস্টেন্স তুমি বের করবা, হলো। তাহলে 0 = 100 - 10s। তাহলে 10 - 10s এইদিকে আসলে +10s হয়ে গেল। তাহলে S = 100/10, কাটাকাটি করলে কত হয়ে গেল? 10 মিটার হয়ে গেল তোমার অ্যান্সার। তার ফ্লোতে আছে এগুলা, ফ্লোটাকে নষ্ট করবো না, আমার সবগুলা দেখো। মানে আমি কিন্তু ধরনটা কিন্তু ধরে ধরে পারা, এতক্ষণে কিন্তু ধরে নেওয়ার কথা, কিন্তু কোন ধরনের ম্যাথ গুলো সলভ হচ্ছে পরীক্ষায় যাতে পারা যায়, বলে দিলাম এগুলা কিন্তু খুব কঠিন ম্যাথ। এত টাইম দিয়ে করাচ্ছি যখন, শিখে নাও ভালো করে। এইবার চলে আসো 15 নাম্বার। 15 নাম্বারটা হচ্ছে এই এক্সারসাইজের সব থেকে ছোট কিন্তু সব থেকে কমপ্লিকেটেড ম্যাথ, ম্যাথ এই 15 নাম্বারটা। কোয়েশ্চেনটা পড়লে তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে। এই 15 নাম্বারে বলেছে যে এ ট্র্যাক্টর পুলস এ হ্যারো। হ্যারো মানে যেটা দিয়ে জমি খোঁড়ে, ট্রাক্টরের পিছনে হুকের মতো লাগানো থাকে না, ওটাকে হ্যারো বলে। হ্যারোটার মাস দেওয়া আছে M1, আর ওটাকে কত ফোর্স দিয়ে টানছে? ট্রাক্টরটা F ফোর্স দিয়ে টানছে, তার জন্য অ্যাক্সিলারেশন হচ্ছে A1। এবার ওই সেম ট্র্যাক্টর, এবার হ্যারো না, এবার ট্রলিকে টানছে। ট্রলি মানে ট্র্যাক্টরের পিছনে যে কার্টটা লাগানো থাকে, যার মধ্যে ইট বালি পাথর রাখা হয়, জানো তো, ওটাকে বলে ট্রলি। ওই ট্রলির মাস বলেছে আবার M2, একই ফোর্স দিয়ে টানছে, এফ দিয়েই টানছে, তখন আবার অ্যাক্সিলারেশন হচ্ছে A2। বোঝো কিন্তু ব্যাপারটা। এটা মনে করো একটা ট্র্যাক্টর, এটা একটা ট্র্যাক্টর, প্রথমে ও একটা হ্যারোকে টানছে, আর এবার একটা সেম ট্র্যাক্টর এবারও একটা ট্রলিকে টানছে, এবারও একটা ট্রলিকে টানছে।
প্রথমটার মাস, ফোর্স, অ্যাক্সিলারেশন দেওয়া আছে, পরেরটারও মাস, ফোর্স, অ্যাক্সিলারেশন দেওয়া আছে। তুমি দুটো কেসের মধ্যে দেখো ফোর্স হচ্ছে ইকুয়াল, দুটারই এফ দেওয়া আছে না, কিন্তু এম গুলো আলাদা, এ গুলো আলাদা। এম হচ্ছে একটার m1, একটার m2, আর এ অ্যাক্সিলারেশন হচ্ছে একটার a1 আর একটার a2। বুঝলা ব্যাপারটা? if the tractor now pulls the trolley with the harrow, এবার বলেছে ট্র্যাক্টরটা ট্রলিটাকেও টানছে, তার সাথে ওর উপরে হ্যারোটাকেও রাখা আছে, ট্রলিটার উপরে হ্যারোটাও রাখা আছে। তাহলে বলেছে যে কতটা ফোর্স নাও প্লেসড অন ইট, এক্সপ্লেইন দ্য রেজাল্ট। তাহলে এবার অ্যাক্সিলারেশন তোমাকে বার করতে বলেছে, a3 মনে করো, এটা a3 বার করতে বলেছে, কিন্তু ওটাকে এক্সপ্রেস করতে বলেছে a1 আর a2 দিয়ে। এক্সপ্রেশন ফর দ্য রেজাল্টিং অ্যাক্সিলারেশন ইন টার্মস অফ a1 এন্ড a2, আর ফ্রিকশনকে ইগনোর করতে বলেছে। বুঝলা না? তোমার এখানে ফোর্স কত, a1, অ্যাক্সিলারেশন a1, এখানে কত, a2। তোমাকে এইখানে এটার অ্যাক্সিলারেশন a3 বার করতে বলেছে, বাট a3 এর ভ্যালুটার মধ্যে যাতে a1 আর a2 থাকে। a3 যখন বার করবা, চলো রেকর্ডেড ভিডিওটা দেখে নিব। a3 যখন বের করবা তার মধ্যে a1 আর a2 যাতে থাকে, মোটের উপরে কথাটা হচ্ছে এটা। কি বোঝা গেল ব্যাপারটা? দেখো আমি জিনিসটা বুঝাচ্ছি। এটা কত নাম্বার আমাদের? 15, তাই তো? চল, 15 নাম্বার। 15 নাম্বারে দেখো তো, আমরা ফর্মুলা জানি এফ ইকুয়াল টু এম এ, জানি কি না? এবার তুমি ইয়ের ক্ষেত্রে ভাবো, কিসের বলো তো, হ্যারো। তুমি হ্যারোর ক্ষেত্রে এফ এফই ছিল, কিন্তু মাস ছিল m1, অ্যাক্সিলারেশন ছিল a1। ইয়েস অর নো? এখান থেকে তুমি আগে a1 বার করে নাও। a1 বার করলে m এই দিকে চলে যাবে, তাহলে f/m1 হয়ে যাবে কিনা বলো? আচ্ছা, এবার তুমি ট্রলির কথা ভাবো। ট্রলি, ট্রলির ক্ষেত্রে এফ ইকুয়াল টু m2a2, ইয়েস অর নো? এবার a2 যদি বার করতে হয় তাহলে m2 এইদিকে চলে যাবে, তাহলে f ইকুয়াল টু m2 হয়ে গেল। তাহলে তুমি a1 পেয়ে গেলা, a2 পেয়ে গেলা, ইয়েস অর নো বলো আগে। এইবার যদি তুমি হ্যারো আর ট্রলিকে একসাথে করো, তাহলে টোটাল মাস কত হবে আমাকে বলো। টোটাল মাস দ্বারা, টোটাল মাসটাকে তুমি এম ভাবো, এম। তাহলে তোমাকে হ্যারোর মাস প্লাস ট্রলির মাস দুটাকে প্লাস করতে হবে কিনা বলো, ইয়েস অর নো? তাহলে বলো তো, এবার দুটোকে যদি একসাথে টানে তাহলে ফোর্স ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু a3 করে দিই। আমার কথাটা বুঝলা? টোটাল মাস এবার মানে এম ইন্টু a3। a3টা এখন কি, মানে থার্ড অ্যাক্সিলারেশন মনে করো। এটা ফার্স্ট অ্যাক্সিলারেশন, এটা সেকেন্ড অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে থার্ড অ্যাক্সিলারেশন, যেটা তোমাকে বার করতে বলেছে। থার্ড অ্যাক্সিলারেশন, ভালো কথা। এবার দেখো তো, আমি a3টাকে এই দিকে রেখে যদি এমটাকে এই দিকে নিয়ে চলে যায়, তাহলে f/m হয়ে যাবে কিনা বলো তো, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে এবার জিনিসটা দেখো, এফ বাই এম এর ভ্যালু, এই যে দেখো তো, এম এর ভ্যালু আমরা m1 প্লাস m2 লিখেছি কিনা, m1 প্লাস m2 লিখে দিলাম। এবার দেখো তো, আচ্ছা, m1 এখানে a1 আর a2 না বের করে আমরা m1 আর m2 বার করি, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এইখানে যদি m1 বের করি তাহলে এইখানে a1 চলে আসবে, আর এখানে যদি m2 বার করি এখানে a2 চলে আসবে। এবার এই m1 এর ভ্যালু, এই যে দেখো, এই ভ্যালুটা এখানে পুট করতে পারবো। f/m1 এর জায়গায় আমি f/a1 লিখতে পারি, লিখলাম। আর m2 এর জায়গায় আমি f/a2 লিখতে পারি, বলো তো, f/a2 লিখতে পারি।
তাহলে এখানে নিচে এলসিএম করলে A1 A2 আর উপরে হয়ে গেল তোমার FA2 + FA1। যারা জানো ফ্র্যাকশনের প্লাস কিভাবে করতে হয় তারা বুঝে গেছো। এইবার উপরে এফ আছে, নিচে A1 A2 আছে। এখানে এখান থেকে আর এখান থেকে এফ কমন নেওয়া যাবে। ব্র্যাকেটে কি থাকলো A2 + A1, এখানটাতে A1 হবে, সরি। তাহলে এখানে এফ আর এখানে এফ কেটে গেল, তাহলে আলটিমেট তোমার কি দাঁড়ালো, A1/A2টা উপরে চলে যাবে আর নিচে A2 + A1 থেকে গেল। আর এইদিকে কি নিয়েছিলাম, A3। এই যে তাহলে তুমি এক্সপ্রেস করতে পারলা A3 কে A1 আর A2 দিয়ে, হয়ে গেল। বুঝলা? এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ছোট কিন্তু সব থেকে কমপ্লিকেটেড ম্যাথ। তুমি এখান থেকে শুরু করো। হয়েছে তো? এখানে বলেছে একটা পোল আর বার ম্যাগনেটকে কাছাকাছি আনলে, সরি, একটা বার ম্যাগনেট আর একটা কম্পাসকে কাছাকাছি আনলে কম্পাসের কাঁটাটা নড়ে, ম্যাগনেটটার কেন চেঞ্জ হয় না? এটা আর তার ওই ফ্লুইডের এক্সাম্পলটা যেটা বললাম, ম্যাগনেটের মাস বেশি তাই ওটার কোনো অ্যাক্সিলারেশন হবে না। ওটা দিয়ে এই 16 নাম্বারটা বাড়ি থেকে করে নিয়ে আসবা। পরের দিন আমরা এই চ্যাপ্টারের আরো ম্যাথ করবো, হ্যাঁ।